আজকের ভূত এফএম। চলুন শুরু করি। সো এই ইমেইলটি পাঠিয়েছেন আমাদেরকে একজন দেশের বাইরে থেকে, এবং আমি তিনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি যে, রাসেল ভাই, আমি দেশের বাইরে থাকার কারণে স্টুডিওতে আসা সম্ভব না, তাই মেইল করছি। আমি আমার নাম পরিচয় গোপন রাখতে চাই, কিন্তু অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী মেইলের নিচে আমার নাম থেকে আর সবকিছু দিচ্ছি, সাথে আমার তার সবকিছু আমি জানিয়ে দিচ্ছি। চাইলে আপনি ফোন দিয়ে ঘটনাটি ভেরিফাই করতে পারেন। তারপর তিনি লিখছেন, আসসালামু আলাইকুম। পৃথিবীর বিশাল নোনা জলরাশির কোনো এক প্রান্তে বসে আপনাকে ইমেইলটা করছি। মেইলটা আপনার হাতে যখন পৌঁছাবে তখন হয়তো আমি প্রশান্ত মহাসাগরের বুকে ভেসে বেড়াচ্ছি। আপনার অনুষ্ঠান আমি অধিকাংশ সময় ডাউনলোড করে শুনি। মার্চেন্ট মেরিনে চাকরি করার কারণে নেটওয়ার্কে আসার সুযোগ হয় কদাচিৎ। আমি সেকেন্ড অফিসার হিসেবে PIL কোম্পানিতে কর্মরত আছি। পারিবারিক এবং ব্যক্তিগত কারণে আমি আমার নাম গোপন করছি। ঘটনাটি আমার সাথে ঘটে 2014 সালের শেষের দিকে। এতদিন ঘটনাটি আমি কারোর সাথে শেয়ার করিনি, কারণ ব্যাপারটা কিছুটা ব্যক্তিগত। পরে আমি আমার স্ত্রীর সাথে শেয়ার করি এবং ঘটনাটি তিনি এবং আমি মিলে জানানোর সিদ্ধান্ত নেই, কারণ আমার স্ত্রী এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি সেবার জাহাজ থেকে নেমে একদিনের মাথায় বিয়ে করে ফেলি, যা আমাদের দুই পরিবারের অজান্তে। পরে আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। চাকরির সুবাদে আমার স্ত্রী ঢাকাতেই থাকতো, তাই সময় আর সুযোগ হলেই আমরা বেরিয়ে। সময়টি ছিল বর্ষার শেষ দিকে। আমরা ঠিক করলাম বান্দরবান ঘুরতে যাব। রাতের বাসে আমরা রওনা দিই বান্দরবানের উদ্দেশ্যে। সকালে পৌঁছে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। বিকেলে উঠি স্বর্ণ মন্দির দেখতে যাই। পরের দিন নীলাচল সহ আরো বেশ কিছু জায়গা ঘুরে দেখি। সন্ধ্যার দিকে খুব বৃষ্টি শুরু হওয়াতে আমরা রুমেই ছিলাম। এমন সময় হোটেলের বয় এসে বলল, নিচের লবিতে হোটেল কর্তৃপক্ষ ছোট একটা পার্টির আয়োজন করেছে, আর হোটেলের সব গেস্টরা সেই পার্টিতে আমন্ত্রিত। সেখানে অন্যান্য লোকের সাথে কথা বলে জানতে পারি যে কাছে একটা ভালো টুরিস্ট স্পট আছে, এবং যেখানে কেবল মিনি কার এবং ঝুলন্ত সেতু আছে। আমি জায়গাটার নাম বলতে চাচ্ছি না, কিন্তু হয়তো বুঝে গেছেন আমি কোন জায়গার কথা বলছি। যাই হোক, আমি রুমে ফেরার পর ওকে বললাম, এবং ও বলল যে কালকে ওখানে সেখানে যেতে চাই। হোটেলের বয়কে বলতেই বললো যে গাড়ি ম্যানেজ করে দেবে, এবং গাড়ি ম্যানেজ করে দিল। আমরা সকালে নাস্তা করার পর রওনা দিলাম। সারাদিন ঘুরে আমরা বিকেল বেলা ফিরে এলাম। হোটেল রুমে ঢুকেই ও বমি শুরু করলো। আমি ভাবলাম সারাদিন হয়তো বাইরে ছিল, রিচ ফুড খেয়েছে, হয়তো প্রবলেম হয়েছে, কিন্তু বমি থামছিলই না। শুরু হয়। আমি ডাক্তার নিয়ে আসি। ডাক্তার এসে সব দেখে বলল বাইরের খাবার থেকে এই প্রবলেম হয়েছে। ওনার প্রেসক্রাইব করা ওষুধ আমি খাওয়াতে শুরু করলাম। রাত গড়িয়ে সকাল হয়ে গেল, কিন্তু ওর শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। আবারও ডাক্তারের সাথে কথা বললে উনি ঔষধ পরিবর্তন করে দিলেন, কিন্তু কোনো ফল পেলাম না। দুপুরের দিকে হোটেলের বয় এসে রুম ক্লিন করলো। তখন আমি ভাবলাম যাই, ওকে নিয়ে বাইরে থেকে একটু ঘুরে আসি, তাহলে হয়তো ওর ভালো লাগবে। আমরা দুপুরে খেয়ে বাইরে ঘুরতে বের হলাম, কিন্তু যেই না আমরা বাইরে পা রেখেছি অমনি ও আমাকে খামচে ধরে বলল, আমাকে নিয়ে যাবার জন্য। আমি ওকে যতই বুঝাবার চেষ্টা করি যেটা তোমার মনের ভুল, চোখের ভুল, তবে সে চিৎকার করে কান্না শুরু করলো। এক পর্যায়ে মাটিতে গড়াগড়ি শুরু করে দিল। কোনো উপায় না দেখে আমরা রুমে ফিরে আসি। সিঁড়িতে ওই হোটেলের বয়ের সাথে বলল, কি হয়েছে স্যার? আমি বললাম, আমি কি কোনো সাহায্য করতে পারি? মেজাজ বিগড়ে থাকার কারণে দিলাম এক ধমক। বললাম, নিজের কাছে যাও। বয়টা বলল, স্যার, সাহায্য লাগলে জানাবে। রুমে ফিরে ও আরো একবার বমি করলো। আমি ওকে ফ্রেশ করে শুয়ে দিতেই ঘুমিয়ে গেল। আমি আর চিন্তা করতে লাগলাম হলোটা কি, কি দেখে এমন ভয় পেল। রাত 9টা থেকে 9:30 দিকে ওর ঘুম ভাঙে। আমি ওর মাথায় হাত দিতেই বলল, ক্ষুধা লেগেছে, গরুর মাংস আর পরোটা খাবো। আমি নিয়ে এলাম। আমরা একসাথেই খেলাম। দেখলাম একদম স্বাভাবিক, মনে হবে হাফ ছেড়ে বাঁচলাম। আমি নিচে গেলাম রাতের জন্য কিছু খাবার।
ফিরে এসে দেখি ও ফ্যানের সাথে ওড়না বাঁধার চেষ্টা করছে। আমি জিজ্ঞেস করতে বলল, তোমাকে ভয় দেখাবার কেন? কিন্তু আর সেটা ছিল না। কিছুক্ষণ পরেই ও কাঁদতে শুরু করলো। কাছে গিয়ে দেখি গায়ে খুব জ্বর। আমি সাথে সাথে গা মুছিয়ে দিয়ে মাথায় পানি দিয়ে ঔষধ খাইয়ে দিলাম। আমি ওর পাশে বসে টিভি দেখতে লাগলাম। হঠাৎ রুমের দরজায় টোকা দিবার শব্দ। খুলে দেখি সেই হোটেল বয়টা। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও বলল, ম্যাডাম কেমন আছেন? মেজাজ এইবার পুরা চরমে উঠে গেল। রেগে গিয়ে দিলাম বকা। এমনিতেই আছি ঝামেলায়, রাগের ওপর হোটেল বয় তার এমন আচরণ। কিন্তু সে রাগ করল না, বরং হাসি মুখে বলল, স্যার, কোনো সাহায্য লাগলে জানাবেন। আমি দরজা বন্ধ করে ঘুরে তাকাতেই দেখি ও বিছানায় বসে আছে। আমাকে বলল ও ওয়াশরুমে যাবে। আমি ওয়াশরুমে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ বৃষ্টি শুরু হওয়াতে আমি ভাবলাম বারান্দা থেকে কাপড়গুলো নিয়ে আসি। কাপড় নিয়ে এসে দেখি ও বিছানায় এসে বসে আছে। আমাকে দেখে খুব কষ্ট পেয়েছি, তাই না? যে এভরিথিং উইল বি অলরাইট। কিছুক্ষণ পর আমি ফ্রেশ হয়ে ওয়াশরুমে ঢুকতেই দেখি দরজা বাইরে থেকে লক করা, আর ভেতর থেকে আমার স্ত্রী দরজায় হাত দিয়ে শব্দ করে দরজা খোলার জন্য শব্দ করছে। খুলে দেখি ও ভেতরে। আমি বিছানায় তাকিয়ে দেখি ওখানে কেউ নেই। কতটা ভয় পেলাম তার বর্ণনা দেওয়া সম্ভব না। তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম আমি? ঘরের মধ্যে কেউ নেই, আমার স্ত্রী নেই। বলছিলাম, কিন্তু আমি ওকে বুঝতে দিলাম না। ওকে শুয়ে দিয়ে আমি ভাবতে লাগলাম কি হচ্ছে এইসব। এদিকে বৃষ্টির ধারা বাড়তে লাগলো। সকালের দিকে আবার সেই রুম বয় এসে হোটেলের সিঁড়িতে দেখা হলো তার সাথে। এবার আমি নিজেই জানতে চাইলাম সে কেন বারবার ওই কথা। গত 2 দিন যা যা ঘটেছে সব বললাম, এমনকি ঘুরতে যাবার কথাও। সব শুনে উনি বললেন, আল্লাহ মাফ করুন, কিন্তু এইটা আমার আয়ত্তের বাইরে। তবে উনি অন্য একজন হুজুরের ঠিকানা দিলেন। প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়ে ছুটলাম ওই হুজুরের কাছে, কিন্তু হুজুর ঘরে নেই, কোথাও গিয়েছেন আর বৃষ্টির জন্য আটকা পড়েছেন। আমি ওনার ঘরের বাইরে বৃষ্টির মাঝে ভিজে অপেক্ষা করতে লাগলাম। বৃষ্টি বিকেলের দিকে কমলে উনি এলেন। পুরোটা সময় হোটেলের বয়ের সাথেই ছিলাম, কিন্তু একটা কথাও বলিনি। হুজুর এলে আমি তাকে সব ঘটনা খুলে বললাম। কথা বলার সময় খেয়াল করলাম উনি বারবার বয়টার দিকে তাকাচ্ছেন। ওনার চোখে মুখে ভয় স্পষ্ট ছিল। সব শুনে উনি বললেন, চলুন আপনার স্ত্রীর সাথে কথা বলবো। ওনাকে দেখেই আমার স্ত্রী চিৎকার শুরু করলো। উনি হোটেল রুমে ঢুকেই এইখানে বললেন যে তার পক্ষে থাকা সম্ভব না, আপনারা লবিতে আসেন। লবিতে যাবার পর আমার স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া পড়ে ফু দিয়ে বললেন, ওইখানে কি দেখেছিলেন আমাকে বলেন। আমার স্ত্রী যা বলল তাতে আমি শিহরিত না হয়ে পারলাম না। আমরা যখন কেবল কারে নেমে ঝুলন্ত ব্রিজ পার হচ্ছিলাম, তখন ও একটা খরগোশ দেখে তাকে ধরবার জন্য পেছনে পেছনে ছুটতে লাগে। ছুটতে ছুটতে সে একটা ঝোপের মধ্যে ঢুকে পড়ে। ঝোপের অপর পাশে একটা খোলা জায়গায় ছাউনির মতো দুটো ঘর ছিল। হাঁপাতে হাঁপাতে ওইখানে গিয়ে বসে পড়ে। তখন সে দেখতে পায় একটা পাকা পেয়ারা এক কোণে পড়ে আছে, কিন্তু তখন পেয়ারার সিজন ছিল না। সে পেয়ারাটাকে হাতে নিয়ে ছুঁড়ে মারে। সাথে সাথেই একটা দমকা বাতাস গায়ে লাগে। সব শুনে হুজুর বলল, আপনার ভাগ্য ভালো যে আপনি পেয়ারাটা খান নাই, তাহলে আপনাকে বাঁচানো সম্ভব হতো না। আর এত কিছু ঘটে গেছে, আমাকে জানান নাই কেন? আর আপনি কেনই বা পেয়ারাটা হাতে নিলেন, আর কেনই বা ছুঁড়ে মারলেন? এই কথা বললে উনি আমার স্ত্রীর মাথা থেকে হাত সরিয়ে নিলেন, আর সাথে সাথে ও অজ্ঞান হয়ে পড়ল। আমি হুজুরের কথা মতো ওকে হোটেল রুমে নিয়ে হুজুরকে রেখে হুজুরের সাথে বাসায় গেলাম। উনি আমাকে কি যেন লেখা দুটো কাগজ দিলেন, একটা তাবিজ। উনি বললেন কাগজ দুটা সরিষার তেলে ভিজিয়ে আগুন ধরিয়ে নাকের কাছে ধরবেন, আর কাজটা করার সময় যাতে আমার স্ত্রীর হাতটা শক্ত করে ধরে রাখি, পারলে বেঁধে রাখি, আর তাবিজটা তার পরনের কাপড়ের সুতা দিয়ে হাতে বেঁধে দিতে হবে। আমি সবকিছু শুনে রুমে ফিরে দেখি আমার স্ত্রী টিভির ওপর বসে আছে।
আমাকে দেখেই অকথ্য ভাষায় গালাগালি শুরু করলো। আমি কাছে যেতে লাফ দিয়ে টিভির ওপর থেকে বিছানায় গিয়ে পড়লো। আমি তার হাত ধরতে আমাকে এক ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে মাকড়সার মতো পুরো দেয়াল জুড়ে ছুটতে শুরু করলো, হাঁটতে শুরু করলো। আমি তখন উপায় না দেখে হুজুরের কাছে দৌড়ে যাই। উনি আমাকে পানি পড়া দিয়ে বললেন এইটা ওর শরীরে ছিটিয়ে দিতে। আমি পানি পড়া নিয়ে রুমে ফিরে দেখি ও ফ্যানের সাথে উল্টো হয়ে ঝুলছে। আমি পানি পড়া ছিটিয়ে দিতেই ও ধুপ করে নিচে পড়ে যায়। পড়ে আমি ওর হাত পা খাটের সাথে বেঁধে জ্ঞান ফেরা অবধি অপেক্ষা করতে লাগলাম। জ্ঞান ফিরলে হুজুরের কথা মতো কাগজগুলো তেলে ডুবিয়ে তাতে আগুন লাগিয়ে ওর নাকের কাছে ধরি। পোড়া ধোয়া ওর নাকের ভেতর দিয়ে যাচ্ছিল আর ও কালাবুশ করে চিৎকার করছিল। হাতটা বাঁধনগুলো খোলার জন্য চেষ্টা করছিল। ধস্তাধস্তিতে দড়ি দিয়ে কেটে ওর পা থেকে রক্ত পড়ছিল। প্রথমে কাগজ পুড়ল, শেষ হলে আমি দ্বিতীয়টা জ্বালালাম। কিন্তু এইবার ও একদম শান্ত। বারবার শুধু জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল আর বলছিল, দূরে দাঁড়িয়ে আছো কেন, কাছে এসো। একটু পর হাউমাউ করে কান্না শুরু করলো আর বলল, তুমি চলে গেলা কেন? আমি আবার আসবো তোমার কাছে। আমার স্ত্রীর নাক ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে সেখান থেকে আর মুখ দিয়ে লালা ছুটছিল। হুজুর আমাকে আগেই এই ব্যাপারে বলেছিলেন যাতে ভয় পেয়ে কাগজ পোড়ানো বন্ধ না করি বা বাঁধন যেন খুলে না দেই। পোড়ানো শেষ হলে আমি বাঁধন খুলে দিলাম এবং সাথে সাথেই ও আমাকে কামড়ে ধরলো। আমি ছাড়াবার চেষ্টা করতে চাইলেও পারলাম না। এদিকে কামড়ে ধরা জায়গা থেকে রক্ত পড়া শুরু করলো। আমি সেই পানি পড়া ছিটিয়ে দিতেই কামড় ছেড়ে দিয়ে নিস্তেজ হয়ে পড়লো সে। আমি তখন হাতে তাবিজটা বেঁধে দিলাম। সারা রাত ওভাবেই পড়ে থাকলো। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলো আমার স্ত্রীটাকে দেখেও একদম নর্মাল। আমার হাতে ঢাকা ফিরে যাবার বাসের টিকিট। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেমন আছো? আমাকে উত্তর দিল, আমি ভালো আছি, কিন্তু গত 2 দিন তুমি শুধু ঘুমিয়েছ, আমাকে কোথাও নিয়ে যাওনি। আর আমার ছুটিও আজ শেষ, তাই আমি বাসের টিকিট কেটে এনেছি, তোমাকে ডাকি নাই। কথা বের হলো না, শুধু অবাক হয়ে তাকিয়ে থাকলাম। খেয়াল করে দেখলাম হাতে বাঁধা তাবিজের সুতাটা আছে, কিন্তু তাবিজটা নেই। আর হাত ছিলে কেটে যাবার ক্ষত স্পষ্ট ছিল। জিজ্ঞেস করতেই বলল, ওই দিন কেবল কারে ওঠার সময় খোঁচা লেগেছিল বা অন্য কোনোভাবে কেটে গেছে, হয়তো মনে নেই। আমি স্বপ্ন দেখছি কিনা চেক করার জন্য আমি নিজেকেই চিমটি কাটলাম। ঘাটা তখনও দগদগে, সাথে ব্যথা। বাসে ওঠার আগে আমি হুজুরের সাথে দেখা করি। আমি ওনাকে বলি আমার স্ত্রীর তো কিছু মনে নেই। এমনকি আমাকে বলে আমি নাকি 2 দিন শুধু ঘুমিয়েছি, ওকে নিয়ে নাকি বাইরে কোথাও ঘুরতে যাইনি। উত্তরে হুজুর শুধু হাসলেন। তারপর উনি আমাকে বললেন, আপনি কি ওই হোটেল বয়কে চেনেন বা এইখান থেকে যাবার পরে তাকে আর দেখেছেন? আমি বললাম না। জিজ্ঞেস করলাম, কেন এই কথা বলছেন? উনি হেসে বললেন, মাওলা তোমার লীলা বোঝা দায়। ওই দিন রাতেই আমরা ঢাকাতে রওনা দেই। সে স্পটের সামনে দিয়ে যাবার সময় ও বলে উঠল, মনে হচ্ছে কাকে যেন ফেলে যাচ্ছি। আর আমি ভাবছি আমার জীবনে কি ঘটে গেল এই 2 দিন। আর এই ধন্যবাদ। এরপরে তিনি তার নাম, ঠিকানা সবকিছু দিয়েছেন, তার স্ত্রীর নাম দিয়েছেন এবং ফোন নাম্বার দিয়েছেন, যেগুলো উনি শেয়ার করতে নিষেধ করেছেন বলে আমি শেয়ার করলাম না। সো এটাই ছিল স্টোরি, এবং এই স্টোরিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা যাব। আমরা অনেক সময় আমাদের এইখানে যারা আসেন তারা দীর্ঘ সময় দেশের বাইরে থাকেন, এবং আমি আগেই বলেছিলাম যে উই হ্যাভ ভেরি স্পেশাল গেস্ট টুনাইট, যিনি দেশে থাকেন না, দেশের বাইরে থাকেন, এবং আজকে মানে কালকে চলে যাবেন, তার আগে আজকে ঘটনা শেয়ার করার সময় বের করে আমাদের সাথে এসেছেন। এই জন্য আমি অনেক থ্যাঙ্কস জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং হিয়ার, এবং আশা করছি যে আপনার ঘটনা শুনে সবাই আনন্দ পাবে। ঘটনাটা কোথায় ঘটেছিল সেটা শুনি, তার আগে আপনার নাম এবং কোথা থেকে এসেছেন। আমি আনাশা, আর আমি বেসিক্যালি সিঙ্গাপুর থাকি, কিন্তু ঘটনাটা ঘটছিল মালয়েশিয়ায়। ওকে। তো ইট ওয়াজ 2014, 2014। তো আমাদের তখন ছুটি ছিল, চাইনিজ নিউ ইয়ার একটা বড় ছুটি ছিল। তো তখন আমার ভাইও ছিলেন ওখানে সিঙ্গাপুরে, যে এখন স্টুডিওতে আছেন আমার সাথেই। আমার নাম মামুন রশিদ খান রানা।
ওকে, আমিও ছিলাম ওই সময়টা আর কি। আচ্ছা, সবাই একসঙ্গে ছিলেন আপনারা। ওকে, তো ও ছিল বলেই আমরা একটা প্ল্যান করলাম যে আমরা একটা রোড ট্রিপে আমরা মালয়েশিয়া যাব সিঙ্গাপুর থেকে। তো ইনফ্যাক্ট আমাদের ডেস্টিনেশন ছিল ক্যামেরন হাইল্যান্ড, একটা জায়গা আছে মালয়েশিয়া। তো আমরা ডিসাইড করলাম যেহেতু 3 দিন থাকবো, তো আমরা এক এক রাত এক একটা জায়গায় যেয়ে এক একটা হোটেলে রাতে থাকবো। তো যেটা হলো, তো ফার্স্ট যখন আমরা ডিসাইড করলাম যে আমরা যাব, তো এমন সময় আমার হাজবেন্ড সম্ভবত এটা শেয়ার করছিল ওর একটা কলিগের সাথে। তো কোন ওয়েতে গেলে ইজি হবে বা কোন ওয়ে ফাস্টার, তো ওই সময় ওর একটা কলিগ বললো যে ওখানে কারাক হাইওয়ে বলে একটা জায়গা আছে, একটা হাইওয়ে, ওটা অ্যাভয়েড করতে। আচ্ছা, তো যখন আমরা বললাম যে কেন, তখন বললো যে না, ওখানে অনেক অ্যাক্সিডেন্ট হয় আর ওখানে কিছু হন্টেড ব্যাপার ঘটেছে এর আগে। আচ্ছা, তো এটা শুনে যেমন আমরা খুব এনথুজিয়াস্টিক হলাম যে কি ব্যাপারটা কি। তো আমরা নিজেরাই তখন একটা রিসার্চ করা শুরু করলাম আর কি। গুগলেও মানে আমরা যখন সার্চ দিয়ে দেখলাম অনেকগুলো ঘটনা তখন আমরা দেখতে পাই গুগলে যে ওইটা সম্পর্কে, ওই জায়গাটা ওই সম্পর্কে। জায়গাটা ওই হাইওয়েতে অনেক সময় অনেকে দেখেছে বিভিন্ন রকম হলুদ একটা ভক্সওয়াগন যার মতো কেউ নেই, রাতের বেলা অনেক অ্যাক্সিডেন্টও ঘটেছে ওই ভক্সওয়াগনের মাধ্যমে। ওকে, হুম, এই ঘটনাগুলো আমরা অনলাইনে দেখতে পাই ওই কারাক হাইওয়ের সম্পর্কে। গুগল করলে এটা আসলে পাওয়া যাবে আর কি। ওকে, তো ও মানে আমাদের জার্নিটা শুরু হওয়ার আগে উই আর হ্যাভিং ডিসকাশন অ্যাবাউট অল দোজ হন্টেড স্টাফ এন্ড অল। তো ফার্স্ট নাইটে যখন আমরা যাই, তো ওটা পুত্রাজায়া মালয়েশিয়ার একটা জায়গা। তো ওখানে আমরা প্রথম রাতটা থেকে মাল্টিমিডিয়া একটা ইউনিভার্সিটি একটা হোটেল। ওকে, তো ওই হোটেলটা ইনফ্যাক্ট খুব একটু ভয়ঙ্কর ছিল আর কি। মানে আমরা যখন গেলাম ইট ওয়াজ ভেরি কোয়াইট আর কি। তো আমরা সেই রাতে বলছি আল্লাহ এই হোটেলটা আমার মনে হয় কিছুটা হবে, এরকম আমরা আলাপ করছি। বাট ইনফ্যাক্ট ও রাতে কিছুই হলো টলো না আর কি। আমরা আসলে অ্যান্টিসিপেট করছিলাম না কিছু, কিন্তু যেহেতু আমরা এত ভূত নিয়ে আলাপ করছিলাম, তো আমরা একটু ভয়ও পাচ্ছিলাম আসলে প্রথম রাতে। তো সেকেন্ড ডেতে আমরা যখন ক্যামেরন হাইল্যান্ডে গেলাম, তো সেখানে যে হোটেলটা আমরা নিয়েছি সেটার কথাও গুগল আমরা পেয়েছি যে ওখানে একটা স্পেসিফিক রুম 800 কত নম্বর রুম, ওই রুমটা হন্টেড রুম হিসেবে কনসিডার করে আর কি। তো আমরা যাওয়ার পরেই জিজ্ঞেস করলাম যে আমরা কি ওই রুমটা পেতে পারি। তো রিসেপশনে ওরা হেসে দিল, বললো যে না, এটা আসলে আমাদের বুকড আর কি। বাট বেসিক্যালি আমার মনে হচ্ছিল যে ওরা এই রুমটা কাউকে দিতে চাচ্ছে না আর কি। তো ওদিনও কিছুই আমরা অনেক রাত পর্যন্ত গল্প টল্প করলাম, বাট উই ডিডন্ট এনকাউন্টার এনিথিং। তো দ্য লাস্ট নাইট যেদিন আমরা চলে আসবো, তো সেদিন আমরা আবার কেএল ব্যাক করলাম। তো সেইটার হোটেলটা আমরা আসলে আগে কখন মানে বুকিং দেইনি। তো আমরা গাড়িতে বসে আসলে ঠিক করছি যে আমরা ওখানে থাকবো। তো ওই হোটেলটা ছিল একদম মানে হার্ট অফ দ্য সিটি, একদম কেএল এর একদম মাঝে। এটা হোটেল মুলারি নাম। ইটস মানে বেশ হইচই একটা হোটেল আর কি, মানে একদম মেইন রোডের উপরে। তো আমরা আসলে ইনফ্যাক্ট আমি আমার ফ্যামিলি নিয়ে গেছিলাম, আমার 2 বাচ্চা আর আমার ভাই, আমার একটা ফ্রেন্ড, আমার হাজবেন্ড আমার। তো আমরা উই ওয়ার লুকিং ফর আ কানেক্টিং রুম আর কি, যাতে আমরা রাতে বাচ্চাদের ঘুম পাড়িয়ে এসে গল্প টল্প করতে পারি। তো যখন ওদের কাছে চাইলাম, তো ওরা বললো যে না, আমাদের 3 তলায় 2টা রুম আছে, কিন্তু কানেক্টিং রুম দিতে পারবো না, আমরা ওটা একটু দূরে হবে আর কি। তো আমরা আর আমাদের কোনো অপশন ছিল না, অনেক রাত হয়ে গেছে, আমরা উঠে গেলাম ওই হোটেলে আর কি। তো যেটা হলো, রাতে আমার বাচ্চারা আমার হাজবেন্ডের সাথে রাতে ওরা রেস্ট নিচ্ছিল। তো আমি ভাবছি যে আমি ওদের সাথে যে একটু গল্প টল্প করি। তো রাত তখন বাজে অ্যারাউন্ড 11:30 আচ্ছা, অ্যাপ্রক্সিমেটলি। তো আমরা 3জন, আমি, আমার ভাই আর আমাদের একটা ফ্রেন্ড, হ্যাঁ। তো আমরা লাইক গল্প করছি, বাট ওইটা কোনো ভূতের গল্প টল্প না, জাস্ট নর্মাল গল্প করছি আমরা। এমন সময় শুরু হলো যে মনে হচ্ছে যে আমাদের রুমের বাইরে বেশ অনেক মানুষের আওয়াজ, কথা বলছে, লাগেজ টানছে। আচ্ছা, আচ্ছা, তো মানে উই হ্যাড আ ফিলিং যে গেস্ট আসছে বোধহয় কোনো আর কি। তো আচ্ছা। হোটেলে তো ইউজুয়ালি গেস্ট অনেক সময় অনেক রাতেই আসে আর কি। তো আস্তে আস্তে আওয়াজটা যেমন একটু বাড়তে লাগলো আর কি। তো বেশ জোরে হচ্ছিল। এবং এর পাশাপাশি তুমি যেটা বললে না, একটা মেয়ের এর পাশাপাশি একটা মানে একটা ভয়েস পাচ্ছি যেটা হালকা হালকা করে ভেসে আসছে, একটা মেয়ের গলার আওয়াজ। আচ্ছা, কিন্তু আমরা বুঝতে পারছি না মেয়েটা কি বলছে বা কি শব্দ ইউজ করছে, ল্যাঙ্গুয়েজও বুঝতে পারছি না। একটা শব্দ শুধু মেয়ের হালকা একটা বুঝতে পারছেন যে এখানে একটা মেয়ের গলার আওয়াজ, কিন্তু কি বলতে চাচ্ছি সেটা আমরা শুনতে পাচ্ছি না। আপনি লাইট তারপর আস্তে আস্তে শব্দটা একটু বাড়তে শুরু করলো এবং শব্দটা এখন ওয়ালের মধ্যে, দেওয়ালে, আমাদের চারদিকের রুমের দেওয়ালে
খুব জোরে জোরে কিছুতে বাড়ি দিলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ হওয়া শুরু করলো, ধুম ধুম করে শব্দ হওয়া শুরু করলো। এবং তখন আস্তে আস্তে আমরা মানে আমাদের একটা ভয় ভিতরে ঢুকে শুরু করলো, মানে ফিলিংসটা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করলো আমাদের। আচ্ছা, এর মাঝে একটা জিনিস হচ্ছে, যখন শব্দটা ফার্স্ট যখন শুরু হয়, তো আমরা তখন ফোন করি নিচে রিসেপশনে, ফোন করে আমরা কিন্তু জানাই যে দেখো এরকম শব্দ হচ্ছে, এরকম শব্দ যদি কন্টিনিউ করে, এখন তো আমরা ঘুমাচ্ছি না, বাট যখন ঘুমাবো এরকম শব্দ হলে তো এটা ইটস নিউসেন্স, আর কি, আমরা তো ঘুমাতে পারবো না। তো এটা খুব আমাদের কাছে একটু ডাউটফুল লাগে যে ওরা কোনোই রেসপন্স করে না, বা ওরা কাউকে পাঠায়ও নি, কারণ আমরা ইন্ডিকেট করেছি যে আমরা এত নম্বর রুমে আছি, তোমরা একটু কাইন্ডলি এসে দেখবে যেটা কিসের শব্দ হচ্ছে আর কি, বাট নোবডি কেম, মানে কেউ আসেনি। তারপরে যেটা হলো যে এরকম আমরা তখন আমরা প্যানিক যে কি হচ্ছে, কারণ শব্দটা লোকেট করা যাচ্ছে না। একটা সময় প্রথমে মনে হচ্ছিল যে রুমের বাইরে থেকে আসছে, এখন মনে হচ্ছে যে উইদিন দ্য রুম, কিন্তু কখনো এই দেয়ালে কখনো ও এবং দেয়ালে। কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে এটা। জি। তারপরে একটা পর্যায়ে তখন রাত্র বোধ হয় 2টার মতো বাজে, তো আমার এমন সিচুয়েশন হচ্ছে যে আমরা তিনজনই মানে বেরোতে পারছি না, এরকম মানে এত ভয় লাগছিল আর কি। তো তখন আমি তো আমাদের রুমে যাবো, আমার বাচ্চাদের সাথে মানে থাকবো, যে তো আমি ওদেরকে বললাম যে চলো আমাকে তোমরা একটু ছেড়ে দিয়ে আসো, মানে ইনফ্যাক্ট খুব বেশি দূর না, জাস্ট একটাই করিডোর ক্রস করতে হবে, অপোজিটে আমার রুমটা ছিল। তো ওকে বললাম যে চলো আমার খুব ভয় লাগছে, আমি একা যেতে পারবো না, তুমি ওকে নিয়ে চলো। আমরা তিনজন জাস্ট করিডোরটা, আমরা দ্য মোমেন্ট উই স্টেপড আউট, ওই ঠিক একটা মেয়ের একটা কান্নার শব্দ, এবং ইট ওয়াজ লাইক ক্লিয়ার, একদম মানে মনে হচ্ছে যে করিডোরে কেউ কাছে, এরকম মনে হচ্ছিল না যে কোনো রুম থেকে কান্নার শব্দ আসছে আর কি। তারপরে ফাইনালি আমরা রুমে গেলাম, রুমে যাওয়ার পরে আমার হাজবেন্ডকে আমি সঙ্গে সঙ্গে উঠালাম মাত্র আমার রুমেও ইট স্টার্টেড। আমার রুমেও এরকম হচ্ছে যে আমরা যখন কমিউনিকেট করছি ওই পাশের রুমের সাথে, যে তোমাদের কি এখনো হচ্ছে, ওরা বলছে হ্যাঁ আমাদের এখন হচ্ছে, আমাদেরও হচ্ছে তখন, মানে 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 সারাটা রাত দেওয়ালের শব্দগুলো আরো বেড়ে গেল। আচ্ছা, একদম ওই শব্দগুলো ওগুলো অনেক ভয়ঙ্কর ছিল শব্দগুলো, মানে এত জোরে মনে হচ্ছে যে দেওয়ালটা ভেঙে যাবে, এত জোরে জোরে ধুম ধুম করে শব্দ হচ্ছে, এবং কন্টিনিউস এবং ফ্রিকোয়েন্সিও বাড়লো এবং ডাইনামিকও বাড়লো, মানে সাউন্ডও খুব বেড়ে গেল আর কি এটা। পরে সকালবেলা যাই হোক, সারা রাত আমরা ঘুমাইনি, আমরা মানে একদম অ্যাপারেন্টলি আমরা পুরো চোখ খোলা সারা রাত আর কি। তো নেক্সট মর্নিং এ যখন আমরা উঠলাম, আমরা এর মাঝে সেকেন্ড আরেকবার ফোন করেছিলাম, তখন ওরা কোনো রেসপন্স করেনি। ওরা বলছিল যে আমরা দেখছি, এতটুকুই আমরা দেখছি যে কিসা আছে, ঠিক আছে আমরা কাউকে পাঠাচ্ছি, বাট নোবডি কেম, এবং এটার ওরা কোনো ক্লারিফিকেশনও দেয়নি যেটা কোনো রুম থেকে আসছে বা কোনো মানে অন্য কিছুর শব্দ কিনা। তো যাই হোক, পরের দিন আমরা তো চলে আসবো, এমন সময় আমরা মানে কোইন্সিডেন্টলি একটা বাংলাদেশি হাউস কিপার পেয়ে গেলাম, ওখানে একটা বাংলাদেশি ভাই। তো তাকে আমরা বলছি যে আচ্ছা ভাই, এখানে তো কালকে রাতে এরকম শব্দ হলো, আমরা তো একেবারেই ঘুমাতে পারলাম না। তো উনি হেসে দিয়ে বলছে আপা এরকম তো প্রায়ই হয়, অনেকেই তো কমপ্লেন করে, এখানে একটু সমস্যা আছে আর কি। তো আমরা তখন ফাইনালি আমরা চলে আসলাম, বাট আমরা মানে খুব প্যানিকও হয়েছিলাম, আর এট দ্য সেম টাইম আমরা ভাবছিলাম যে যাক আমরা এত আলাপ করছিলাম, তো এর জন্য আমাদের একটা এক্সপিরিয়েন্সও হলো আর কি এরকম। সেটাই। কিন্তু আপনার কাছে এই যে পুরো ঘটনাটা, এটার মধ্যে সবচেয়ে বেশি অ্যাবনর্মাল কোন জায়গাটা মনে হচ্ছে? একটা তো হচ্ছে আপনার যে ধুপধুপ করে সাউন্ড, মানে কোনটা সবচেয়ে বেশি অ্যাবনর্মাল মনে হচ্ছে, এবং কোন মোমেন্টটায় আপনি সবচেয়ে বেশি ভয় পেয়েছেন? আমি করিডোরে যখন এসেছিলাম, যখন কান্নার শব্দটা একদম স্পষ্ট আমরা শুনতে পাই মোমেন্টে, এবং আশেপাশে কোনো জায়গা থেকে সেই কান্নার শব্দ আসার কোন কারণ নাই না, কারণ এটা মানে মানে এনক্লোজ একটা করিডোর, তো ওইটা, এবং ওই যেটা আমার মনে পড়ছে যে অত রাতে প্রত্যেকটা, এবং আমরা যখন ঢুকিও তখন আমার কেন জানি মনে হচ্ছিল খালি খালি, মানে হোটেলটা 3 তলাটা এতটা ক্রাউডেড ছিল না, এত মানুষের আনাগোনা ছিল না। রাইট। তো হ্যাঁ, ওটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর, এবং আমরা তিনজনই লাইক আমরা কি করবো আমরা বুঝতে পারছিলাম না সেই মুহূর্তে আর কি। আচ্ছা, ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যে আপনারা অনেক এনজয় করলেন, তো এটাই তো, এইটুকুই ছিল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো আমরা শুনলাম ঘটনাটা, এবং আশা করছি যে আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে যেটা শুনলাম, যে ঘটনাটা তাদের মুখ থেকে। এবং আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, আমরা
তার কাছে চলে যাই বরং। তবে তার আগে কি একটা বিরতি নিতে হতে পারে আমাদের। হ্যাঁ, একটা বিরতি নিতে হতে পারে এবং কিছু মেসেজ আছে, সেই মেসেজগুলো আমাদের পড়তে হতে পারে। সুতরাং আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিছু ফেসবুকে যাই এবং দেখি যে কারা কি লিখছেন আমাদেরকে। তো আমাদের এইখানে যারা এই মুহূর্তে ফেসবুকে কানেক্টেড আছেন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকেই এই মুহূর্তে লিখছেন আমাদেরকে। আমাদের দুটো পোস্ট রয়েছে, www.facebook.com/radiofuthi and www.facebook.com/bhutfm.russell, এবং আমি এখানে দেখছি যে আমাদের এইখানে লিখছেন ইয়াসিন শাফিন, এবং তিনি বলছেন যে ভূত এফএম নিয়ে প্রশংসাই করেছেন, আমরা পড়তে চাই না সেটা। আমাদের সঙ্গে আছেন শাকিল খান, দুর্গাপুর থেকে শুনছেন, রাজশাহীর। মৃদুল আমাদের সঙ্গে আছেন ময়মনসিংহ থেকে। এমডি আশিকুর রহমান আশিক আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাওহিদ বাবু, এবং তার কাছে ভালো লাগছে। এবং ইফরান আমাদের সঙ্গে আছেন এবং ভালোই লাগছে তার কাছে। প্রিন্স আছেন খুলনা থেকে আমাদের সঙ্গে। জাকিরুল ইসলাম জয় আছেন শেরপুর থেকে। শরীফুল ইসলাম সজীব আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন নির্জন জুনিয়র, আমাদের সঙ্গে সজীব আহমেদ আছেন। মুসাফির মেহরাব আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আমি ফাহিম। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ক্লাসিক সিয়াম। এছাড়া এমডি সম্রাট আমাদের সঙ্গে আছেন। রুবেল খন্দকার অ্যাপ দিয়ে শুনছেন। আফরোজা রসি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি খালিদুল ইসলাম হৃদয়। এছাড়া আমাদের সঙ্গে আছেন রায়হান, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বিপ্লব, শাকিল খান, ওয়াসিফ আহমেদ বগুড়া থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আব্দুল আজিম। আমাদের সঙ্গে আছেন সাব্বির রহমান ইমন, তিনি আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন ফাহিম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শরীফুল ইসলাম, ঘটনাটি অসাধারণ ছিল লিখেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি নাইমুর রহমান। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাদিয়া সুলতানা। এছাড়াও রাফসান আমাদের সঙ্গে আছেন, ইমেল বেশ প্রশংসা করেছেন। তানভীর ইসলাম আমাদের সঙ্গে আছেন, এবং আজকের এপিসোডটা ফাটাফাটি হচ্ছে সেটা তিনি জানিয়েছেন। শাকিল খান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন বিপ্লব, আমাদের সঙ্গে আছেন এস কে রুদ্র। এছাড়াও এমডি নাইমুর রহমান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন, তিনি ইমেল এবং স্টোরি দুটোই পছন্দ করেছেন। শামিমুল ইসলাম শাকিল আমাদের সঙ্গে আছেন। রিয়াজুল ইসলাম আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এস কে রুদ্র ইয়াস। মাসুদ রানা আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আফ্রিদি তুহিন। এছাড়াও আছেন আমার সঙ্গে এই মুহূর্তে আরো অনেকেই, এমডি মুমিন নিলয় আছেন শাকিল খান আছেন, আরো অনেকেই। তো যাই হোক, আমরা চলে যাব ছোট্ট একটা বিরতিতে। বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি, রেডিও এফএম and do ফুর্তি। FM, tonight comes alive with Ramin Form. নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাস্তার আছি সাথে, এবং এখন ঘড়িতে সময় রাত 12:30। আর আমাদের সঙ্গে ফেসবুকে যদি থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti। আমাদের সঙ্গে যদি আপনি আপনার কোনো আমাদের আরো একটা ইমেল অ্যাড্রেস আছে, which is www.facebook.com/bhutfm. পেজের যে কোনো একটি পেজে গিয়ে আপনি আমাদের আজকে পোস্ট দেখতে পারেন, সেখানে লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন, এবং জানাতে পারেন কোন স্টোরি ভালো লাগে, যেটা আপনারা which is you are already doing, সেটা আপনি তারপরেও আরো বেশি করে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন, এবং আমাদেরকে ইমেইল করে আপনার ঘটনা পাঠিয়ে দিতে পারেন। এবং আমাদের সঙ্গে ইমেইল পাঠানো, আমাদের কাছে ইমেইল পাঠানোর অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং অডিও ক্লিপ পাঠানোরও অ্যাড্রেস কিন্তু একই। চেষ্টা অডিওটা রেকর্ড করে আপনি জাস্ট ক্লিপটা মেইলে অ্যাটাচ করে আমাকে পাঠিয়ে দেবেন, তাহলেই হবে, আর কোনো কিছু লাগবে না। এবং আমাদের অবশ্যই শুরুতে একটু উল্লেখ করে দেবেন যে আপনি স্টুডিওতে এসে আপনার ঘটনাটা শেয়ার করতে চাচ্ছেন, নাকি আপনি চাচ্ছেন যে আপনার ঘটনা আমি পড়ে শোনাই। আমি চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, সবাইকে ঈদ মোবারক আরেকবার। জি। যদিও খুব রিসেন্ট ঈদ গেছে। জি। তো আমি রাজশাহী থেকে সোহাগ
জি। listener সবাই জানে যে আমি রাজশাহী থেকে এসেছি। জি। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে কিছুদিন আগে থেকে রোজার 2 মাসে খুব রিসেন্ট এই ঘটনাটা আমার সাথে ঘটে গেছে, খুব রিসেন্ট। যে রোজার আগে রোজার 2 মাস আগে আমি একটা বাড়ির সন্ধান পাই, যে বাড়িটা হচ্ছে নবাবের বাগ। আমি অ্যাপ্রক্সিমেটলি এটা বলছি না, ঠিকানাটা বলছি না, শুধুমাত্র এটা বলছি যে এই বাড়িটা ছিল নবাবের বাগ। বাড়িটার বিশ্বস্ত এরকম যে বাড়িটাতে একটা রুম আছে, যে রুমটাই হচ্ছে কি যে কেউ একা রাত্রে থাকতে পারে না। কেন? থাকতে পারে না বলতে মূল বিষয়টা হলো এরকম যে ওই বাড়িতে কেউ যদি থাকতে হয় তাকে অনেক দোয়া কান্না পড়ে তারপরে ওই রুমে থাকতে হবে। এমনি এমনি এই রুমে থাকা যাবে না। কেউ যদি কোনো গেস্টও যদি যায় যে ওই রুমে থাকতে চেষ্টা করে, তারপরেও তার সমস্যা শুরু হয়। আচ্ছা। তো এই কারণে আমি যখন ইনফরমেশনটা পাই তখন আমি ওই ইয়ের দিকে মানে এটাকে খোঁজার চেষ্টা করি যে আমি ওই বাড়িতে যাব, কি ঘটনা ঘটে। এই ঘটনাগুলো দেখার জন্য আমার খুব কিউরিয়াসিটি ছিল, তো যাব। এরকম একটা দিনে আমি ঠিক করি যে যাই, যে দেখে আসি। নবাবের বাগে যখন আমি পৌঁছালাম, ওই এরিয়াটাতে যখন আমি পা দিয়েছি, আমি মেন রোড দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে ওই বাড়ির দিকে যাব। আমি মানুষকে জিজ্ঞেস করলাম যে এই বাড়িটা কোথায়। দেন তারা আমাকে বললো যে এই জায়গায়। তো আমি গেলাম, যাওয়ার পরে ওই বাড়িতে যাইনি, অনেক দূরেই ছিলাম বাড়ি থেকে। শুধুমাত্র বলে দিল যে এই রাস্তা দিয়ে যান, তাহলে বাড়িটা পাবেন, আমাকে বললো। দেন আমি ওই পাশ দিয়ে যাওয়ার সময় যখন মেন রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন আমার পিছন থেকে একজন লোক আমাকে আমার ঘাড়ে ডান কাঁধে হাত দিল, দিয়ে বলল, যখন হাত দিল তখন আমি ঘুরে দেখলাম যে একজন বৃদ্ধ লোক আমার ডান কাঁধে হাত দিয়ে আছে। দেন আমাকে শুধুমাত্র সে একটাই কথা বললো যে তোমার খুব সাহস। তারপরে একটা হর্ন শুনে আমি সামনের দিকে তাকালাম। তাকানোর পরে যখন আমি এবার পিছের দিকে তাকিয়েছি, তখন দেখছি যে ওই লোকটা আমার কাছ থেকে নাই, মানে একেবারে নাই, মানে তাকে আমি খুঁজে পেলাম না। এই ঘটনাটা আমি কিছু মনে করিনি, আমি জাস্ট মনে করলাম যে হয়তো বা কেউ আমাকে বললো যে তোমার খুব সাহস। এই কথাটা অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক ভাবেই আমি নিয়েছি। এরপরে একদিন পরে আমি গুলশানে এসেছি, শাহজাদপুরে এসেছি আমার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আসার পরে মোটামুটি রাত্রি 9টা বেজে গেছে। তখন হচ্ছে গুলশান উত্তরবাড্ডা থেকে একটা দেখা যায় যে জাবালিনুর যে গাড়ি আছে, এই গাড়িতে লাস্ট ট্রিপে আমি এই গাড়িতে উঠি। উঠার পরে ওই গাড়িতে শুধুমাত্র আমি, কন্ট্রাক্টর, ড্রাইভার আর হেল্পার, এই 3 জনই শুধুমাত্র আমরা আছি, আর ওই গাড়িতে কেউ নাই। আচ্ছা। তো গাড়িতে উঠে বসার পরে আমি হচ্ছে কি যে ব্রাউজিং করছিলাম, মোবাইল ইন্টারনেট ব্রাউজিং করছিলাম। করতে করতে একটা সময় কি মনে হলো, আমি ওই ড্রাইভার, হেল্পার এবং যে ছিল, কন্ট্রাক্টর ছিল, তাদের দিকে তাকালাম। ওরা 3 জন আমার দিকে তাকে হাসছে। আচ্ছা। আমি এই জিনিসটা দেখার পরে আমি আবার স্বাভাবিকভাবে আমি মোবাইল ব্রাউজ করতে লাগলাম। কিছুক্ষণ পর আবার যখন আমি হচ্ছে তাদের দিকে তাকিয়েছি, একই ভাবে তারা আমার দিকে তাকিয়ে হাসছে 3 জন। তখন আমার মনে একটু অন্যরকম ফিল করলাম। ফিল করার পরে আমি বলছি যে এখানে আমি নেমে যাই, যে কোনো একটা জায়গায় নেমে যাই। আমি পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা দিচ্ছি। মানে সবচেয়ে আশ্চর্যের বিষয় এটা যে টাকা যখন বের করেছি আমি, এই টাকাটা দিতে যাচ্ছি, তখন আমি দেখছি কি যে একটা গাড়ি আসলো, একটা কার এসে আমার সামনে খুব জোরে হর্ন দিচ্ছে। আর আমি দাঁড়িয়ে আছি কুড়িল ফ্লাইওভার, যেটা দিয়ে গুলশানে আসে। আমি কিন্তু যাওয়ার জন্য গাড়িতে উঠেছি, যেটা যদি ক্রস করতে হয় আমাকে যাওয়ার ফ্লাইওভারটা ক্রস করতে হবে। বাট আমি গুলশানে আসার যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারের মাঝখানে টাকা নিয়ে দাঁড়িয়ে আছি। তখন ওই কার থেকে, যে কার হর্ন দিচ্ছিল আমার সামনে, লাইট ইয়ে করছে, হর্ন দিচ্ছে, সেখান থেকে একজন বৃদ্ধ লোক নেমে এসে বলল যে তুমি এখানে কাকে টাকা দিচ্ছ? টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি একেবারে ফ্লাইওভারের মাঝখানে, তুমি এখানে কাকে টাকা দিচ্ছ? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম, বললাম, আমি কিছু বলতে পারলাম না। উনি আমাকে বললো যে আমার গাড়িতে উঠো। গাড়িতে উঠার পরে উনি আমাকে গুলশানের ফ্লাইওভার শেষে যে মাথাটা, যেখান থেকে আবার ফিরতি গাড়িতে আসা যায়, ওই জায়গায় এসে 1 বোতল পানি দিয়ে বললো যে ভিড়ের গাড়িতে উঠো, ফাঁকা গাড়িতে উঠো না। আমি এইটুকু তখনও কিন্তু ভাবিনি যে তিনি কিভাবে জানলেন যে আমি ফাঁকা গাড়িতে উঠেছিলাম, আর তিনি কেনই বা আমাকে বললেন যে তুমি ভিড়ের গাড়িতে উঠো। দেন আমি ওখানে আরেকটা গাড়িতে, একটা ভিড় যে গাড়িতে অনেক মানুষ ছিল, সেরকম একটা গাড়িতে উঠলাম, উঠে চলে আসলাম।
তারপর দিন কিছু হয়নি। অনেকে দেখা যায় যে ভয় পেয়ে জ্বর টর চলে আসে, এরকম কিছুই না। আমার কাছে মনে হয়েছে সব ঘটনাগুলো একেবারে স্বাভাবিক, আমার সাথে ঘটছে যেগুলো একেবারে স্বাভাবিক ঘটনা। এবার তার দুই দুই একদিন পরে আমি যখন অনেক রাত্রে আমার রুমে ফিরছিলাম, আমি একটু বর্ণনা দিই যেখানে আমি থাকি। আমার এই জায়গাটা এমন একটা জায়গা, একটা কলোনি। এই কলোনির মধ্যে মানে এট এ টাইম সিরিয়াল 7টা বিল্ডিং আছে। আর এই 7টা বিল্ডিং এর পাশ দিয়ে একটা চিকন রাস্তা। আমি ওখানে কোনো একটা মেসে থাকি। আর প্রথম যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর পরে একটা আম গাছ আছে, আর দ্বিতীয় বিল্ডিং এর পরে একটা আম গাছ, একটা দেবদারু গাছ, আর আরো একটা আম গাছ আছে। এই যে ডিসক্রিপটা। তো আমি যেদিন রাত্রিরে আমি ওই রাস্তা দিয়ে আসছিলাম, সবচেয়ে বড় কথা কি যে এই যে 7টা বিল্ডিং আছে, একটা জায়গায় দাঁড়ালে, একটা নির্দিষ্ট জায়গা আছে যে জায়গায় দাঁড়ালে 7টা বিল্ডিং এর কোনাগুলাই দেখা যায়। যেহেতু সিরিয়াল 7টা বিল্ডিং আছে, আর পিছিয়ে মার্কেট হওয়ার কারণে মার্কেটের আলোটার জন্য 7টা বিল্ডিং এর কোনাগুলোকে স্পষ্ট দেখা যায়। যে কেউ যদি দাঁড়িয়ে থাকে তো বোঝা যাবে যে হ্যাঁ, কেউ দাঁড়িয়ে আছে এই বিল্ডিং এ। তো আমি যখন আসছিলাম তখন এই বিল্ডিং এর দিকে তাকালাম, আমি একটা একটা করে প্রত্যেকটা বিল্ডিং এ তাকালাম। তখন দেখছি যে প্রত্যেকটা বিল্ডিং এ ওই কোনার উপরে, সামনের কোনার উপরে একজন করে লোক দাঁড়িয়ে আছে, আকাশের দিকে হাত। আচ্ছা, খুবই অদ্ভুত। এরপরে আমি এই জিনিসটা স্বাভাবিকভাবে নিয়েছি। আমি ভাবছিলাম যে হয়তোবা কোন একটা আমি হয়তোবা ভুল দেখছি। প্রথম বিল্ডিংটা যখন ক্রস করে যখন প্রথম বিল্ডিংটা ক্রস করে আম গাছের নিচে আসি, তখন আমি দেখছি ওই 7টা অবয়ব তারা একসাথে নিচে নেমে এসছে। আর এই যে রাস্তার একটা জায়গায় ফাঁকা জায়গা আছে, একটু বড় জায়গা আছে, ওই 7টা জায়গায় মানে ওই ফাঁকা জায়গাটায় এই 7টা অবয়ব দাঁড়িয়ে আছে। তারা তখনও হাতগুলো উঁচা করে আকাশের দিকেই তাকিয়েছিল। যখন তারা নিচে নেমে এসেছে তখনও তারা হাতগুলো উঁচা করে আকাশের দিকে তাকিয়েছিল। এরপরে যখন আমি দ্বিতীয় বিল্ডিং, আমার মনের মধ্যে একটা জিনিস হচ্ছে যে আমি কি জিনিসটাকে দেখবো, যেহেতু 7টা জিনিস এক জায়গায় আছে। পরে আমি যখন দ্বিতীয় বিল্ডিংটা ক্রস করলাম, ওখানে তো একটা আম গাছ, 2টা আম গাছ ছিল, একটা দেবদারু গাছ ছিল। ভাইয়া কি বলবো যে ওই 7টা অবয়ব বলি বা বস্তু বলি বা যাই ছিল না কেন, যেটাই ছিল না কেন, সেই জিনিসটা এক জায়গায় হয়ে গেল। এবং ওই যে আমরা যে জিনিসটা করি যে একটা খোড়া মানুষ কিভাবে বসে থাকে, যার পা নাই কিন্তু তাকে যদি বসে থাকতে দেওয়া হয় এক হাতের উপর ভর করে, কিন্তু ওখানে আবছা আলো ছিল। আমি শুধুমাত্র একটা জিনিস খেয়াল করেছি যে বসেছিল তার চেহারাটা ছিল অ্যাজ এ কুকুরের মতো, মানে তার মুখের অবয়বটা ছিল একটু কুকুরের মতো। আচ্ছা। দেন আমি ওই যে দ্বিতীয় বিল্ডিংটা যখন ক্রস করলাম, দেখছি যে ও ওখানে বসে আছে। তখন হচ্ছে তারপর আমি বলছি যে আমি আরো কাছে যাব, যে দেখবো একটা। যখন আমি ফার্স্ট স্টেপটা দিয়েছি, ওই যে লোকটা আমাকে প্রথমবার আমার কাঁধে হাত দিয়ে বলেছিল তোমার খুব সাহস, ওই লোকটা আবার আমার কাঁধে হাত দিয়েছে। যাওয়ার পরে যখন আমি ঘুরে তাকালাম, তখন আমাকে বলল যে তোমার যাওয়ার দরকার নাই। আচ্ছা। এরপরে যখন আমি সামনের দিকে তাকিয়েছি, তখন দেখছি ওই যে খোড়ার মতো কুকুরের চেহারার যে মানুষ বলি বা অবয়ব বলি, যেটাই বলি না কেন, যে বসেছিল, যখন আমি তার দিকে তাকালাম দেখলাম যে ওইটাও নাই, আবার আমার পিছে যে লোকটা ছিল এই লোকটাও নাই। আমি আশ্চর্য হলাম যে এট এ টাইম একই সাথে 2জন ব্যক্তি একসাথে আমার সামনে থেকে উধাও হয়ে গেল। এখন সবচেয়ে বড় কথা যে এই যে প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি এবং মাঝখানে যে বৃদ্ধটা ছিল, সে কিভাবে জানলো যে আমি ফাঁকা গাড়িতে উঠেছিলাম? এই 3টা ব্যক্তি কেনই বা আমার কাছে এসেছিল, আর কেন ওই যে 7টা অবয়ব, এই 7টা অবয়ব আমার সামনে আসলো? আমি এটা যখন অন্য মানুষের সাথে শেয়ার করি, অনেকে আমাকে বলেছে যে তোমার সাথে অনেক কিছু আছে হয়তো। আমি এর আগেও বলেছি ভাইয়া যে আমার হুজুর, আমি যেখানে থাকি আমার হুজুর আমাকে বলেছিল যে আপনাকে অনেক কিছু আয়ত্ত করার চেষ্টা করে বাট পারে না, আপনি অনেক কিছু পড়েন তাই। তো আসলে বিষয়টা হচ্ছে কি যে আপনাকে মাঝে মাঝে অনেকে প্রশ্ন করে যে সত্য কি মিথ্যা, যে এই কথাটা বলে যে কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনি বলেন মাঝে মাঝে। যারা এই জিনিসগুলো যারা প্রত্যক্ষ করে তারাই কিন্তু বুঝে যে কতটুকু সত্য। আর আরেকটা সবচেয়ে বড় কথা কি, আমি যে জিনিসটা মনে করি ভাইয়া, যে আমি তখনই ভয় পাবো যখন মনে করব যে কোনো কিছু নাই। যদি আমি মনে করি কোনো কিছু নাই, তখনই আমার ভয় আসবে যে এখানে কোনো কিছু নাই, তাহলে আওয়াজ হলো কিসের?
রাইট। আর যদি মনে করি যে না আমি এখানে আছি, আমার মতো আরো অনেকেই এখানে আছে, তাহলে কিন্তু আমার ভয়টা লাগবে না, সেটা শরীরই হোক আর অশরীরই হোক না কেন। রাইট। ঠিক আছে, সো আমি এই জিনিসটা দেখেছি। শুধুমাত্র একটাই মানে উত্তরটা পাইনি যে এই যে তিনজন ব্যক্তি তারা কেনই বা আমাকে তার কাছ থেকে সেভ করতে চাইলো, আর তারা যে সাতটা অবয়ব তারা কেনই বা আমার সামনে আসতে চাইছিল, এটাই হচ্ছে আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। আপনার কি আরো ঘটনা আছে? আজকে একটাই ঘটনা ছিল। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া ঘটনা। বুঝতে পেরেছি। অনেক 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 ধন্যবাদ এবং আশা করছি ঈদ তো ভালো করেছেন মনে হয়। থ্যাংক ইউ। বাকি দিনগুলো অনেক ভালো যাক এবং অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ভূত এফএমে যখন এই ঘটনা পাবেন তখনই শেয়ার করতে আসবেন আশা করব। থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। তো আমরা কথা বলছিলাম, আমাদের একটা ঘটনা শুনলাম আমাদের দ্বিতীয় অতিথির কাছ থেকে। আমি মনে আছে কিনা ঈদের আগে একটা এপিসোড, যে এপিসোডটা স্পেশাল এপিসোড না, অন্য একটা এপিসোডে আমি একটা ঘটনা পড়তে গিয়ে থেমে যাই এবং এখানে পড়তে গিয়ে আমি থেমে যাই। হয়নি আসলে। এরপরে যারা ইমেল পাঠিয়েছেন তারা আবার আমাকে ইমেল করে বললেন যে আমার ঘটনা পড়তে গিয়ে থেমে গেছেন এবং অনেকে আমাদের ফেসবুকেও লিখলেন যে না ঘটনাগুলো আসলে পড়া হয়নি। তো আমি ভাবলাম যে ছোট ছোট ঘটনা একটু পড়ে ফেলি, এত বেশি পেছনে চলে যাবে না হলে আর কখনো পড়াই হবে না। তো আমি পড়ছি। হ্যালো রাসেল, কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমি পায়েল ফ্রম কলকাতা, ইন্ডিয়া। ভূত এফএম এর একজন ডেইলি ফ্যান। একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই আমার লাইফের, এবং বাংলায় টাইপ করতে আমি হ্যাবিচুয়েটেড না, তাই ইংলিশে করলাম, ভালো লাগলে পড়ে শুনিও। আমার পূর্বপুরুষ বাংলাদেশের, আমার দাদু বাংলাদেশ থেকে ইন্ডিয়ার কলকাতাতে দুটো বাড়ি বানান, একটি আমাদের জন্য এবং একটি আমার বড় পিসির ফ্যামিলির জন্য। আমার জন্মের আগে আমার দাদু মারা যান, কিছু বছর আগে আমার বড় পিসিও মারা যান। তাদের বাড়িটি এখন মোটামুটি খালি থাকে। এই বাড়িটির ভেতর দিকে একটি লম্বা করিডোর আছে, তার পাশে একটি বাগান আর পেছনে পুকুর। আমার রুমটার উইন্ডো দিয়ে সেই করিডোরটা দেখা যায় এবং শুরু থেকে শেষ অবধি। এই সাথে জানালা খুলে ল্যাপটপে বসে কাজ করছিলাম। আমার আমার যে যারা হচ্ছে আমার যে কুকুর, সেই কুকুরটি হঠাৎ করে রুমের মধ্যে ঢুকে রুমের ঠিক মাঝামাঝি এসে পড়ে এবং সে সেখানে বসে পড়ে এবং কিছুক্ষণ পর আমার দিকে তাকিয়ে থাকার পর সে ঘরের সিলিং এর দিকে এরকম ভয়ঙ্কর হয়ে ওঠে আস্তে আস্তে। কাউকে কাছে আসতে দেয় না কোনোভাবে, কিছু একটা যে তাকে হচ্ছে সবসময় যেন মানে কিছু একটা তাকে ডিস্ট্রাক্ট করছে এরকম একটা মনে হয়, এবং শুধুই ডাকতে থাকে সেম ঘরের সিলিং এর চার কোণাতে দেখে এবং কখনো কিছুক্ষণ দেখার পর সে ভয় পেয়ে চেয়ারের নিচে ঢুকে রাগে বঙ্গাতে থাকে, যেন সেদিন রাতে আমার রুমের টেম্পারেচার খুব ঠান্ডা হয়ে যায় এবং নেমে যায়, ফল করে। একটা অদ্ভুত ফিলিং কেউ আমার ছাড়াও। সেদিন আর সেই রুমে আমি ঘুমোতে পারিনি। হয়তো না বলছেন পাখিরা নাকি আগে বুঝতে পারে অনেক কিছু, যেটা আমরা অনেক সময় বুঝতে ভুল করি বা বুঝতে পারি না, সেটা অনেক সময় পাখিরা বুঝতে পারে। অনেকেই বলে যে ঘটনাটিতে তার যে আছে কোনো একটা কিছু থেকে ভয় পেয়েছিল এবং মনে হচ্ছে যে কোনো একটা কিছু অদৃশ্য কিছু এগিয়ে আসছিল এবং সেই সাথে ঘরের টেম্পারেচার ফল করে। তো উনি এটা খেয়াল করেছেন। এরকম অনেক কিছু কিন্তু আমরা খেয়াল করি না, আমাদের চারপাশে অনেক ঘটনাই ঘটে, যে সমস্ত ঘটনা আমরা খুব একটা বেশি গুরুত্ব দেই না বা খেয়াল করি না বা মনে রাখি না। এবং আমরা গুরুত্ব যে দেই না এটা একদিক দিয়ে ভালোই, কারণ গুরুত্ব দিলে এগুলো আসলে পেয়ে বসে এবং এগুলো আসলে মাথার উপরে উঠে যায় এবং এগুলো আমাদের যে রেগুলার লাইফ, সেই লাইফে একটা ছন্দপতন ঘটায়। তো আমার মনে হয় যে সেই রকম যারা হচ্ছে
মানে যদি মানে যারা লক্ষ্য করেন, জোর করে লক্ষ্য করতে বলছি না, যারা লক্ষ্য করেন তাদের tfm@radioforti.fm আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা তো সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, ঘটনাও লিখে পাঠাতে পারেন। স্বপ্নের রাজকুমার আসিফ আমাদের সঙ্গে আছেন, লিখেছেন খুব ভয় পাচ্ছি। এমডি এস কে সেলিম লিখেছেন অনেক ভালো লাগছে। এমডি ইব্রাহিম এস কে আমাদের লিখেছেন ভান্ডারকোট থেকে, এবং অনেক ভালো লাগছে ভাইয়া। স্বপ্নের আচ্ছা, অ্যাঞ্জেল তিশা আমাদের সঙ্গে আছেন এবং তিনি খুলনা থেকে আমাদের সাথে আছেন। এমডি হাসান হাবিব আমাদের সঙ্গে আছেন নাটোর থেকে। মোহাম্মদ মাহবুবুর রহমান নোয়াখালী থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নিশফান্তু কাদিয়া রাজশাহী থেকে শুনছেন তিনি। সোহেল মাহমুদ আমাদের সঙ্গে আছেন নোয়াপাড়া যশোর থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন রিয়াজুল্লাহ হাসান, অনেক লেট করে ফেলেছি, যাই হোক ভালো ছিল, শুনছি জামালপুর থেকে। শরীফুল ইসলাম আবিদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি ইব্রাহিম, এছাড়া আমাদের সঙ্গে আছেন অন্বেষা রয় শ্রেয়া, এবং আজকের আচ্ছা সবগুলোই অসাধারণ ভাইয়া। আমাদের সঙ্গে আছেন রশিদুজ্জামান রাসেল, এছাড়া আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি ইমতিয়াজ নিলয়, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পিসিবি তামিম বরিশাল থেকে শুনছেন তিনি। শরীফুল ইসলাম আবিদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সৌরভ মাহমুদ এবং সৌরভ মাহমুদ খান, এবং তিনি বলছেন আই এম ইন। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এছাড়াও এম এম শাহান সাজিদ আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এমডি আফরিন আমাদের সঙ্গে আছেন। আব্দুস সালাম ভয় পাচ্ছি লিখেছেন। আমাদের সঙ্গে আছেন হৃদয় খান, এছাড়াও তৌফিকুর রহমান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এছাড়াও ফারহান আহমেদ মাহফুজ, এছাড়া আমাদের সঙ্গে আছেন জাহিদ খান আকিব, এছাড়া আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আমি রেডিও ফুর্তির পেজ থেকে পড়ছি। অজয় খান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন জিকু ভট্টাচার্য, অসাধারণ ছিল ঘটনাটি। হার্ট ট্র্যাকার মেহেদি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন তামিম চৌধুরী, এমডি হাসান হাবিব আমাদের সঙ্গে আছেন। পরিতোষ চন্দ্র আছেন আমার সঙ্গে, তামিম চৌধুরী আছেন, মেহেদি সিএসকে আছেন আমার সঙ্গে এই মুহূর্তে। রহস্যময় আমাদের সঙ্গে আছেন ফাহাদ কবির, যারা আছেন মেহেদি মারুফ, এবং তিনি প্রবাসে অনেক কষ্ট করে শুনছেন তিনি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এমডি আব্দুল্লাহ গাজী আমাদের সঙ্গে আছেন। মেহেদি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন মাজবাউল মিরাজ, এছাড়াও আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ নাহিদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে। এছাড়াও দেখতে পাচ্ছি এমডি বাঁধন আছেন, মুন্না খান সহ আরো অনেকে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে যারা আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। পুরোটা সময় আশা করছি আমার সঙ্গেই থাকবেন। এবং এই মুহূর্তে আরো একটা ছোট্ট বিরতি নিব, কারণ আমাদের নতুন অতিথিরা এসে জয়েন করবেন কিছুক্ষণের মধ্যেই। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি। Tonight comes alive. আমি রাসেল আছি সাথে, আমার সাথে এই মুহূর্তে আছেন আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। ভূত এফএম এর ঘড়িতে সময় রাত 12:53, এবং আমরা এই মুহূর্তে যেটা আরো একবার মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhuthfm@radiofuርቲ.fm, যেখানে আপনি আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করতে ভুলবেন না যে আপনি এই ঘটনাটি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন, আর যারা দেশে রয়েছেন তারা তো লিখে পাঠাতে পারেন। দেশের বাইরে যারা আছেন তারাও লিখে পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। যার যেভাবে লিখে মানে লিখতে বা পাঠাতে পছন্দ সেভাবেই পাঠাবেন, এবং শুধু জানিয়ে দেবেন যে আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন, নাকি আপনি চান ঘটনা আমরা পড়ে শোনাই। আর এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের কাছে আরো একটা ইমেইল রয়েছে, যে ইমেইলটা আমি একটু পড়ে শোনাতে চাই, এবং আশা করছি এই ইমেইলটাও আপনাদের অনেক আনন্দ দেবে। তো যেভাবে উনি লিখেছেন আমি ঠিক সেইভাবে পড়ার চেষ্টা করছি। তো উনি লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং মাসুম ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনারা দুজন ভালো আছেন এবং ইনশাআল্লাহ ভালো থাকবেন। আমি অনেক দূরে থাকি বলে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়,
তাই ক্ষমা চাইছি। তাছাড়া আপনি আচ্ছা, তারপরে ইমেল পড়ার প্রশংসা করেছেন। আমি সাইদ হাসান। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার এক শিক্ষক মাসুম স্যারের কাছে ভূত এফএম-এর কথা শুনি এবং এখন আমি 2018 সালে এইচএসসি এক্সাম দিলাম। অনেক বছর ভূত এফএম-এর সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। তবে এটা আমার প্রথম ঘটনা। আমি যে ঘটনাটা শেয়ার করলাম এটা আমার ফ্রেন্ড অন্তুর কাছ থেকে শোনা। ঘটনাটা আসলে আমার বন্ধু অন্তর বাবার মামার সাথে ঘটা, সহজে বললে আমার বন্ধুর দুঃসম্পর্কের দাদার ঘটনা। আমার বন্ধুর দুঃসম্পর্কের দাদার নাম নুরুল ইসলাম মোল্লা। নুরুল ইসলাম মোল্লা সাহেব একজন বয়স্ক লোক। তিনি লোক ছিলেন এবং নিজের স্ত্রীকে নিয়ে একা একটি ঘরে থাকতেন এবং পাশের ঘরে তার ছেলের বউরা তারা থাকতেন। নুরুল ইসলাম মোল্লা প্রধানত কৃষি কাজ করলেও তিনি ছিলেন একজন কবিরাজ বা ওঝা টাইপের মানুষ। এলাকার সবাই তাকে চেনে, কারণ তিনি অনেক মানুষের অনেক উপকার করতেন। তিনি জিন নিয়ে কাজ করতেন। তিনি খারাপ জিন বোতল বন্দি করে কোনো এক গোপন জায়গায় মাটিতে পুঁতে রাখতেন, আর এ কাজে তার এক সহকারী সাথে থাকত। তিনি খুব সাহসী একজন মানুষ ছিলেন। বিয়ের আগে অনেক জিন তার সাথে থাকলেও বিয়ের পর সেসব জিনকে তেনার সাথে তিনি রাখতেন না। নুরুল ইসলাম মোল্লা এ কাজ শিখেছেন তার দাদার কাছে। তার দাদাও ছিল একজন অনেক বড় কবিরাজ, মানুষের অনেক উপকার করতেন এবং এও শোনা যেত যে নুরুল ইসলাম সাহেবের দাদা যেই রাস্তায় যেতেন সেই রাস্তায় যদি কোনো খারাপ জিন থাকতো তা ওনার মানে জাস্ট লাঠির ভয়ে পালিয়ে যেত। তো জিন সম্পর্কে অনেক কিছু নুরুল ইসলাম মোল্লা তার দাদার কাছ থেকে শিখেছেন। তার দাদা তাদের বংশে শুধু মাত্র তাকেই সেগুলো শিখিয়েছিলেন। তার দাদা তাকে একটা তাবিজ দেন এবং মৃত্যুর আগে তার লাঠি দিয়ে যান এবং বলে যে তিনি যেন সবসময় সেটা তার সাথে রাখেন, সেটা নিয়েই সবকিছু করেন। ঘটনা 1990-এর দিকে। সে সময় একটি খারাপ জিনের কারণে সবাই ভয়ে থাকে। সেই অশরীরীটা গ্রামে শিলকাটা ভূত নামে পরিচিত। শিলকাটা ভূত যার সামনে পড়ে সে মারা যায়। মারা যাবার অবস্থাটা এমন যে নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। এক সময় মারা যায় এবং কিছুই বলতে পারতো না। শিলকাটা ভূত দেখতে কেমন কারো জানা নেই, তবে অনেক আগে থেকে এই নামও কোথা থেকে এলো কেউ জানে না। অনেক বছর আগে নুরুল ইসলাম মোল্লা তার দাদা সেটাকে বোতল বন্দি করে রেখেছিলেন, কিন্তু হয়তো কারো কারণে সেটা মুক্ত হয়ে গেছে। পরবর্তীতে নুরুল ইসলাম মোল্লাও এই খারাপ জিনটিকে বন্দি করতে চেষ্টা করেন, তবে সেই অশরীরী পেরে ওঠেননি। যাই হোক, সে সময় নুরুল ইসলাম মোল্লা সাহেবের ধান খেতে ধান প্রায় এক পেকে সোনালী বর্ণ ধারণ করতে শুরু করেছে, আর মাত্র কয়েকদিন পর ধান কাটা হবে। এমন সময় বিকাল হতেই আকাশটা কেমন মেঘাচ্ছন্ন দেখাচ্ছিল এবং রাতে খুব জোরে বজ্রপাত হচ্ছিল। মনে হচ্ছিল একটু পরে মুষলধারায় বৃষ্টি হবে, আর সেই বৃষ্টি হলে সব ধান নষ্ট হয়ে যাবার সম্ভাবনা। তাই দেরি না করে সেই রাতে খাওয়া শেষ করে 10টার সময় নুরুল ইসলাম মোল্লা সাহেব বের হতে চাইছিলেন যেন ধান খেতে আইল কেটে দিতে পারেন, যেন ধানে পানি না জমে। কিন্তু নুরুল ইসলাম সাহেবের স্ত্রী যেতে মানা করেছিলেন এবং বলেছিলেন এমন ঝড় তুফানের সময় যাবেন না। উত্তরে নুরুল ইসলাম মোল্লা বললেন, তুই কোনো চিন্তা করিস না, আমি চলে আসবো। নুরুল ইসলাম মোল্লা কোদাল এবং তার সাথে সেই লাঠি নিয়ে তিনি একাই বের হয়ে গেলেন। সেই রাতে নুরুল ইসলাম মোল্লা আর বাসায় ফিরলেন না। পরদিন ভোর সকালে ফজরের নামাজের সময় নুরুল ইসলাম মোল্লার বাড়ির কিছুটা দূরে মুসল্লিরা একজন লোককে চিত হয়ে মাটিতে পড়ে থাকতে দেখে। তারপর লোকটিকে উঠে দেখে এ তো নুরুল ইসলাম মোল্লা এবং তার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। সবাই বুঝতে বাকি রইল না যে রাতে কি হয়েছে। হয়তো সেই শিল কাটার কারণে এমন হয়েছে। সবাই ভাবছিল তিনি মারা গেছেন, কারণ এর আগে যারাই এই খারাপ জিন বা ভূতের মুখোমুখি হয়েছে তারা কেউ বাঁচেনি। কিন্তু নুরুল ইসলাম মোল্লা কি করে যেন বেঁচেছিলেন, তবে জ্ঞানহীন অবস্থায়। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। সে সময় হাসপাতাল কম ছিল, তাই তার ছেলেরা তাকে দূরে একটি হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে রক্ত দেয়া হয়, কারণ তার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে যায় এবং নাকের ছিদ্র দিয়ে নলের মাধ্যমে খাবার দেয়া হয়। কিন্তু ডাক্তাররা কেউ কিছু বলতে পারছিলেন না তার আসলে কি সমস্যা। প্রায় 3 দিন হয়ে গেল, কিন্তু নূর ইসলাম মোল্লার জ্ঞান ফেরেনি, কোনো উন্নতিও হয়নি, আবার সবকিছু অবনতির দিকে। শেষ পর্যন্ত তাকে বাড়িতে নিয়ে আসা হয় যেন কমপক্ষে কবিরাজ বা ওঝা দিয়ে তাকে ঠিক করানো যেতে পারে। তাছাড়া ডাক্তাররা হাসপাতালে কবিরাজদের চিকিৎসা করার সুযোগ দেবেন না। যাই হোক, নূর ইসলাম মোল্লা নিজেও অনেক বড় কবিরাজ হওয়ার সবাই আশা ছেড়ে দিল। সবাই ধরেই নিয়েছিল যে তিনি হয়তো মারা যাবেন, যেহেতু অত্র এলাকায় পরিচিত ছিল সবাই। তারপর ঘটনা ঘটার 5, 6, 7ম দিনের মাথায় একটি ঘটনা ঘটে। সে রাতে একটি ঘরে একা জ্ঞানহীন নূর ইসলাম মোল্লা ও তার স্ত্রী শুয়েছিল। রাত প্রায় আনুমানিক 2:30 বা তার বেশি সময়। এমন সময় তার স্ত্রীর ঘুম ভাঙল এবং খেয়াল করলো যে দরজার নিচ দিয়ে আলো আসছে। তিনি ভালো করে খেয়াল করে দেখলেন যে আলোটা এতটাই উজ্জ্বল যে মনে হচ্ছিল এখন রাত নয়, বরং দুপুর। এছাড়া বারবার নক করছিল। তিনি আরো ভয় পেয়ে গেলেন, কিন্তু যেহেতু তিনি একজন ওঝা বা কবিরাজের স্ত্রী, তাছাড়া বিয়ের পূর্বে একজন হুজুরের মেয়ে ছিলেন, তাই সেই সাহস নিয়েই তিনি দরজা খুললেন। তিনি দেখলেন একজন জুব্বা পরা লম্বায় বিশাল আকৃতির লোক। লোকটি এতটাই বড় যে দরজার সামনে দাঁড়িয়ে তার মাথা দেখা যাচ্ছিল না, মনে হচ্ছিল তার মাথা যেন আকাশে, এবং সেই লোকের শরীর থেকে এত আলো বেরোচ্ছিল। তিনি বুঝে গেলেন মানুষ একটা জিন। যেটি নূর ইসলাম মোল্লার স্ত্রীকে সালাম দিলেন, জবাবে নূর ইসলাম মোল্লার স্ত্রী সালামের উত্তর দিলেন। তারপর জিনটি তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, ইসলাম মোল্লা সাহেব কি বাড়িতে আছেন? নূর ইসলাম মোল্লা বললেন যে স্ত্রী বললেন, হ্যাঁ আছেন, অসুস্থ। তারপর জিনটি বললেন, ও আচ্ছা, আপনি যদি এনাকে বাঁচাতে চান তাহলে আমার সাথে একটি পানির পাত্র নিয়ে আসুন, আপনার ক্ষতি হবে না। নূর ইসলাম মোল্লার স্ত্রী উপায় না দেখে সেই জিনটির সাথে যেতে রাজি হলেন এবং ভাবছিলেন হয়তো কোনো একটা ভালো জিন, তাই তার পিছু পিছু গেলেন। অনেক দূর হাঁটতেই থাকে নূর ইসলাম মোল্লার স্ত্রী। হাঁটতে হাঁটতে একটি বাগান, বাড়ি, জমির ক্ষেত, তারপর একটি পুকুরের সামনে এসে একটি লাঠি দেখিয়ে জিনটি বলেন, এই লাঠিটি ভাঙুন এবং হাতে রাখুন। নূর ইসলাম মোল্লা সাহেবের স্ত্রী লাঠিটি ভাঙার সাথে সাথে মনে হলো জিনটা অনেকগুলো প্রতিলিপি বা কপি হয়ে গেছে। এবার যেন জিনটির মতো অনেকগুলো জিন। জিনটি বলল, ভয় পাবেন না, এবং পুকুর পাড়ের এক সাইড দেখিয়ে খুঁড়তে বললেন। যেহেতু পুকুরের পাড়ের মাটি নরম, তাই খুব সহজেই সামান্য খোঁড়ার পরে সেখান থেকে ঝর্ণার মতো পানি বের হতে শুরু হলো। এবং জিনটি বলল, আপনি বিসমিল্লাহ বলে পানি পান করুন, তারপর ওযু করুন এবং আপনার স্বামীর জন্য নিয়ে যান। নূর ইসলাম মোল্লার স্ত্রী ঠিক তাই করলেন এবং যাবার সময় জিনটি বলল, ভাঙা লাঠিটি জোড়া লাগান। নূর ইসলাম মোল্লার স্ত্রী সেই ভাঙা লাঠিটিকে জোড়া দিতেই চুম্বকের মতো লেগে গেল এবং আশেপাশে সব প্রতিলিপিত সেই সমস্ত জিনগুলো কোথায় যেন উধাও হয়ে গেল। তারপর জিনটি নূর ইসলাম মোল্লা সাহেবের স্ত্রীকে বললেন যে আপনি যান, এই পানি পান আপনার স্বামী ফজরের নামাজ পড়ে খাওয়াবেন এবং তবে এই রাতের ঘটনা আপনি কাউকে বলবেন না, ওয়াদা করুন, এবং ওয়াদা ভাঙলে আপনার ক্ষতি হবে। নূর ইসলাম সাহেবের স্ত্রী কথাও দিল যে কাউকে বলবে না। এরপর নূর ইসলাম মোল্লার স্ত্রী ফজরের নামাজ পড়ে সেই পানি নূর ইসলাম মোল্লাকে খাওয়ায় এবং সঙ্গে সঙ্গে নূর ইসলাম মোল্লা এমন ভাবে শো অবস্থা থেকে ওঠেন যেন তিনি অজ্ঞান ছিলেন না, তিনি গভীর ঘুমে ছিলেন। কোন একটা দুঃস্বপ্ন দেখে লাফিয়ে উঠলেন। যাই হোক, সকালে সবাই নূর ইসলাম মোল্লাকে দেখে অবাক। সবাই ভেবেছিল নূর ইসলাম মোল্লা মারা গেছেন বা যাবেন। নূর ইসলাম মোল্লা বেঁচে আছে খবরটা পুরো এলাকায় ছড়িয়ে পড়লো। সবাই নূর ইসলাম মোল্লাকে দেখতে এলো। সবাই দেখে অবাক। তারা জানতে চাইলো সে রাতে কি হয়েছিল নূর ইসলাম মোল্লার সাথে। নূর ইসলাম মোল্লা বললেন, আমি সেদিন রাতে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলাম। হঠাৎ আমি বাগান বাড়ির দিকে আসতে দেখি একজন দূরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখে কোনো মানুষ ভেবে এগিয়ে গিয়েছিলাম। কাছে যেতে দেখি এ তো মানুষ নয়, একটা অশরীর যেন আমার জন্য অপেক্ষা করছিল। জিনিসটা দেখতে মানুষের মতোই, তার হাইট, তার বুক এবং তার মাসল অনেকটা
মানে গঠিত, মানে সুগঠিত আর কি, চওড়া পুরো শরীর, এবং মুরগির লোমের মতো লোম, এবং লোমের ফাঁকে ফাঁকে চোখ, এবং চোখের মধ্যে লম্বা লম্বা কাঁটা, এবং মাথা নেই। বুঝতে বাকি রইল না এইটাই সেই মানুষের মুখের সোনা শিলকাটা ভূত। এবং এও বোঝা গেল যে এটাকে কেন শিলকাটা ভূত বলে, কারণ তার দেহে অনেক লম্বা লম্বা কাঁটা থাকে। তারপর আমি কিছুটা ভয় পেলাম এবং দোয়া পড়তে শুরু করলাম, এবং হাতের লাঠির দিয়ে অশরীরটাকে ভয় দেখাতেও চেষ্টা করি, কিন্তু সেই জিনিসটা কোনোভাবেই ভয় পাচ্ছে না। অনেক চেষ্টা করেও কাজ হলো না, সেই জিনিসটা আগের মতো দাঁড়িয়েছিল। আমি এবার কিছুটা ভয় পেলাম এবং দাদার দেওয়া তাবিজটা খুলে সেটার দিকে ছুঁড়ে মারি, কিন্তু কাজ হয় না। সেই অশরীরটা যেন আরো ভয়ঙ্কর ভাবে দাঁড়িয়ে আছে। এবার আমি দোয়া পড়তে পড়তে এগিয়ে গেলাম এবং আমি অনুভব করতে পারি সে আমার অশরীরটা আমার শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছে। এক সময় রাস্তা দিয়ে আসতে আসতে বাড়ি থেকে দূরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আর কিছু মনে নেই। যাই হোক, খুশির সংবাদ যে নুরুল ইসলাম মোল্লা সুস্থ। ঘটনাটি এখানে শেষ হতে পারত, এবং সিনেমার মতো, কিন্তু বাস্তবে নয়। সবার মনে প্রশ্ন রয়ে গেল, যে মানুষটি উঠতে পারতো না, চলতে পারতো না, সে কি করে এক রাতের মধ্যে সুস্থ হতে পারে? সবাই ভাবল নুরুল ইসলাম মোল্লার সাথে তার স্ত্রী ওই ঘরে, আর কেউ থাকে না। তার ছেলেরা পাশে ঘর বানিয়ে ছেলের বউদের সাথে থাকে। তাহলে নুরুল ইসলাম মোল্লা কিভাবে ঠিক হয়েছে সেটা একমাত্র নুরুল ইসলাম মোল্লার স্ত্রী বলতে পারবেন। এবং তার স্ত্রীকে সবাই জিজ্ঞেস করলেন, কিন্তু তিনি কোনোভাবেই জবাব দেবেন না। এ প্রসঙ্গে কথা বলে তার ক্ষতি হবে, তাই তিনি কিছু বললেন না। বেশ কয়েকদিন কেটে গেল, সবকিছু ভালো যাচ্ছিল। প্রায় গ্রামের মহিলাদের তালিম হতো, অর্থাৎ গ্রামের মহিলারা অবসর সময়ে ধর্মীয় আলাপ ও নিজেদের সুখ দুঃখ নিয়ে কথা বলতেন। একদিন সেই তালিমে এক মহিলা নুরুল ইসলাম মোল্লা সাহেবের স্ত্রীকে জিজ্ঞেস করলো সেই ঘটনা, অর্থাৎ তার স্বামী কিভাবে ঠিক হলো। যেহেতু এ ব্যাপারে কথা বলা নিষেধ ছিল, কিন্তু নুরুল ইসলাম মোল্লার স্ত্রী ভাবলো এরা তো আমার নিজের পরিচিত লোক, তাই বললে কিছু হবে না। এবং যে মহিলা জিজ্ঞেস করেছে তিনি তো অনেক কাছের, তাই তিনি বলতে শুরু করলেন সেই রাতের ঘটনা, যে জিন কথা বলার এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। দীর্ঘক্ষণ তার মাথায় পানি দেওয়ার এক পর্যায়ে জ্ঞান ফিরে আসলে নুরুল ইসলাম মোল্লার স্ত্রী জ্ঞান ফিরে পান। তবে জ্ঞান ফিরলেও তার সব ঠিক থাকলেও তার গলায় কোনো আওয়াজ ছিল না, অর্থাৎ তিনি কথা বলতে পারছেন না। এদিকে নুরুল ইসলাম মোল্লাকে খবর দেওয়া হলো। তিনি আসলেন এবং তার স্ত্রীর কাছে জানতে চাইলেন কি হয়েছে। তার স্ত্রী ক্লাস 3 বা 4 পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি হালকা লিখে ও ইশারায় সব খুলে বললে স্বামী নুরুল ইসলাম মোল্লাকে বললেন, এবং তিনি বললেন যে তোকে বলতে নিষেধ করেছেন, তুই বললি কেন, এখন তো বিপদ হবে। এই শুনে স্ত্রী কান্না শুরু করল। নিজের একমাত্র স্ত্রীকে বাঁচাবার জন্য যেটুকু প্রয়োজন তার সবটুকুই করেছিল নুরুল ইসলাম মোল্লা। 3 দিন পর নুরুল ইসলাম মোল্লা কোথা থেকে তার স্ত্রীর জন্য ওষুধ নিয়ে ফিরে আসে এবং এসে দেখে তার স্ত্রীর অবস্থা আর আগের মতো নেই। বয়স হলেও যেমন মোটা তাজা ছিল, এখন রোগা, চামড়া ঝুলে পড়েছে, গায়ে কালো কালো দাগ। আর সেই স্ত্রীকে ওষুধ খাওয়ানো হলো, কিন্তু কোনো কাজ হলো না। এভাবে 30 দিন পর তার স্ত্রী ভয়ঙ্কর অবস্থা ধারণ করে মারা যায়। 1990-এর দিকে নুরুল ইসলাম মোল্লার স্ত্রী মারা যায় এবং মৃত্যুর হাত থেকে বেঁচে যায়, এবং 2000 সালের দিকে নুরুল ইসলাম মোল্লা মারা যায়। তবে ঘটনা এখানে শেষ হলে আমার বন্ধু আমাকে ঘটনা বলার সময় প্রশ্ন উঠেছিল, নুরুল ইসলাম মোল্লা মারা যাবার পর তার লাঠিটার কি হয়েছিল। আমার বন্ধু জানায় সেই লাঠিটা হয়তো চুরি হয়ে যায়। গ্রামবাসীর ধারণা সেই লাঠিটা নুরুল ইসলাম মোল্লার সাথে যে লোক থাকতো সেই চুরি করে, কারণ সেদিন থেকে ওই লোকটি নিখোঁজ হয়ে যায় এবং সেদিন থেকে ওই লোকটি আর খোঁজ পাওয়া যায়নি। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এবং নুরুল ইসলাম মোল্লা নাকি আরো অনেক ঘটনা আছে আমার বন্ধুর কাছ থেকে জোগাড় করতে পারলে লিখে পাঠাবো সামনে এইচএসসি রেজাল্ট, তাই দোয়া করবেন। ঈদ মোবারক। সাইদ হাসান। তারপরে লিখেছেন শাহজি বাজার, হবিগঞ্জ থেকে, তারপরে তার ফোন নাম্বার দিয়েছেন। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমরা নিজেদেরকে কৃতজ্ঞ মনে করব এবং ধন্য মনে করব আর কি। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যে পরবর্তী যে অতিথি, সেই অতিথির কাছে আমরা চলে যাব। আমাদের দ্বিতীয় ঘন্টার প্রথম অতিথি, আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমি দীপান্বিতা, এসেছি মগবাজার থেকে। ওকে, চলে যাই আপনার ঘটনা। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আরো একবার ভূতে ফেমে সুযোগ করে দেবার জন্য। আজকে আমি আমার যে স্টোরিটা ভাইয়া শেয়ার করব, এইটা মূলত
আমার আব্বু এক্সপিরিয়েন্স করেছিলেন। হুম। এই ঘটনাটা 2005 সালে তখনকার সময় ঘটা। আচ্ছা। আমার বোন ভাইয়া পজেস ছিল। ও হুম। অ্যাকচুয়ালি 2004 থেকেই পজেস ছিল, 2004-এর মাঝামাঝি সময় থেকে। আমি গত বছর যখন এসেছিলাম, আমি কিছুটা ঘটনা তখন শেয়ার করেছিলাম ভাইয়া। ওকে। ও ও পজেস থাকাকালীন সময়টাতে দেখা যেত ভাইয়া, ওই সময়টা অনেক প্রবলেম হতো আমাদের বাসায়। হুম। রাতে হয়তো আমরা সবাই ঘুমিয়ে আছি, দেখা যেত রান্নাঘরে হয়তো শব্দ হচ্ছে, আচ্ছা। যে কেউ শব্দ করছে, কাজ করছে, বেসিন ছাড়ছে, কেউ পানি পড়ছে, কিংবা ডাইনিং রুমে দেখা যেত ডাইনিং রুমের চেয়ারটা কেউ টানছে। কিন্তু আমরা কিন্তু জানি ভাইয়া, আমার আব্বু আম্মু এক বেডরুমে ঘুমিয়ে হুম। আছে, আমি আমার বোন এক বেডরুমে ঘুমিয়ে আছি। সুতরাং এরকম হওয়ার কোনো সুযোগ নেই। জি, কোনো সুযোগ নেই। এরকম শব্দ হতো প্রায়। তা আমার আম্মু ওই সময়টাতে আম্মু অনেক ভয় পেত। আর আম্মু ভয় পেত কারণ আমি আমার বোনের সাথে ঘুমাতাম। তা আম্মু ভাবতো যে যদি, কারণ ও তো অ্যাকচুয়ালি নিজে ইচ্ছে করে কিছু করছে না, যদি রাতে আমার কোনো ক্ষতি করে, তো এই জন্য ওই সময়টাতে দেখা যেত একটা পর্যায়ে আম্মু ঠিক করলো আমরা সবাই একসাথে ঘুমাবো। তখন আমার ছোট খালু আমাদের বাসায়, তো ড্রয়িং রুমটা ভাই অনেক বড় ছিল। জি। তো ড্রয়িং রুমটাতেই ফ্লোরিং করে ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে। এক হুম। পাশে ভাইয়া মানে পুরা থাই দেয়া গ্লাস, এক পাশটাতে জানালার কি পুরোটাই থাই দেয়া গ্লাস। তো ফ্লোরে যেহেতু ঘুমানো, ওই থাই দেয়া যে পাশটা, ওই পাশে ঘুমিয়েছে আমার ছোট খালা। আচ্ছা। তার খালার পাশেই আমি ঘুমানো, আমার পাশে আমার ভাই ঘুমানো, তার পাশে আম্মুর পাশে হচ্ছে আমার বোনের একদম ওই সাইডে ঘুমানো আমার আব্বু। আর জানালা থাই ভাইয়া লক করা, কারণ আম্মু আগে বলেছি, যেহেতু আম্মু অনেক ভয় পেত, থাই লক করা। বারান্দা, ড্রয়িং রুমের সাথে আমাদের একটা বারান্দা ছিল ভাইয়া, ওই দরজারও লক করা। ড্রয়িং রুমে ভাইয়া সাধারণত কিন্তু ডিম লাইট থাকে না। আম্মুর মানে মূলত যেহেতু আমরা ওই ঘরে ঘুমাই, আর আম্মু একটু ভয় পেত, একটা ডিম লাইটের ব্যবস্থা করেছিল। তো ডিম লাইট জ্বালালে কিন্তু নর্মালি রুমটা লাইট একটা হালকা একটা আলো হয়ে যায়, বোঝা যায়। আমার আব্বু সাধারণত 2টা থেকে 2:30টার মধ্যে কিংবা 3টার মধ্যে আব্বু উঠে যায় ঘুম থেকে, তাহাজ্জুদ পড়ে প্রতিদিন। আব্বুর শোয়া, তো ওই সময়টাতে যেটা করেছে উনি মানে আব্বু ঘুমানো, তো আব্বুর ঘুম ভেঙে গিয়েছে, ভেঙে যাওয়া সত্ত্বেও আব্বু ঘুমিয়ে আছে, মানে শুয়ে আছে। তো উল্টা দিকে ঘুমানো, আমার বোন যে পাশে, আব্বুর ওইদিকে পিঠ দিয়ে ঘুমানো। তো আব্বু হঠাৎ করে পিঠ মানে জাস্ট ঘুরে গিয়েছে। ঘুরে যাবার পরে মানে আব্বু যেটা দেখতে পেল যে জানালাটা খোলা, জানালার যে গ্রিল ভাইয়া, গ্রিলের ফাঁক গলিয়ে একটা গলা এসেছে, লম্বা একটা গলায় আসা। ওটার যে মুখটা আমার বোনের ফেসের কাছে নেয়া, জাস্ট এমন ভাবে যে আমার বোনকে ওই মুখটা তাকিয়ে তাকিয়ে দেখছে। তো এটা দেখে আব্বু জাস্ট এক ঝটকে উঠে বসেছে। বসেই জাস্ট আব্বু পড়েছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাধারণত এই জিনগুলো পড়লে শয়তান কোনো কিছু থাকলে সেগুলো চলে যায়। আব্বু যখন এটা পড়েছে, ও ঝট করে মানে মুখ ঘুরে আব্বুকে দেখেছে। আব্বুকে দেখে সে মানে খুব দ্রুত গলাটা টান দিয়ে বের করে ফেলেছে আমাকে। আমার আব্বুর ভাষ্য মতে দেখতে খুবই কদাকার, মানে শরীরটা সম্পূর্ণই বাইরে ছিল। আমরা ভাইয়া 4th ফ্লোরে থাকতাম, মানে 500 তলায় থাকতাম। এটা সম্পূর্ণ শরীরটাই বাইরে, চট করে গলাটা বের করে নিয়ে গেছে। তো মানে ওইখানে দাঁড়িয়ে, মানে সে তখনও বাইরে দাঁড়িয়েছে। তো আব্বু জোরে জোরে বলছে যে তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, যদি বাঁচতে চাও এখান থেকে চলে যাও। তো ওইখান থেকে আব্বুকে জাস্ট মানে সে ভেঙাচ্ছে, দাঁত বের করে ভেঙাচ্ছে এবং বলছে যে শুধুমাত্র তোর জন্যই কিছু করতে পারি না, এটা বলে জাস্ট সে চলে গিয়েছে। আচ্ছা। এই ব্যাপারটা ছিল এরকম। তো ওই সময়টাতে অ্যাকচুয়ালি আমরা তো কেউ জানি না ভাই, যেহেতু আমরা ঘুম, কারণ আমরা দেখিনি। আমি যদি দেখতাম ভাইয়া, অ্যাকচুয়ালি আমি এটা নিতে পারতাম না, কারণ আব্বু অনেক পরেশগার মানুষ, আর বিগত দিনেও এরকম অনেক কিছু ফেস করে এসেছেন। আব্বু এগুলো জানেন। আর এই ঘটনাটাও ভাইয়া যদিও ঘটেছে 2005-এ, আমি জেনেছি ভাইয়া 3-4 বছর আগে। মানে এতদিনও আব্বু আমাদের সাথে ব্যাপারটা শেয়ার করেনি, জানে যে অনেক ভয় পাবো। আচ্ছা।
তো এই ছিল আপনার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের এখানে আরো একজন অতিথি আছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব, এবং আপনি একটু এটাও বলে দিবেন যে আপনি কোন জায়গা থেকে এসেছেন। ওকে। ভাই, আমি সীমান্ত ইসলাম প্রিয়। আমি আসছি ঢাকা ধানমন্ডি থেকে। ওকে, শুনি আপনার ঘটনা। আসলে ভাইয়া, একটা ফ্যাক্ট আছে যেটা বলে সবাই যে কিছু কিছু মানুষের সামনে অস্বাভাবিক জিনিসগুলো একটু বেশি আসে। জানি না লজিকটা কতটুকু মানে কার্যকর বা কি, বাট ছোটখাটো অনেক কিছুই দেখি আর কি। আর শখের বশে বিভিন্ন জায়গায় যাওয়া হয়, তো সেখানকার কিছু মানুষজন বিভিন্ন কথা বলে। যেমন পাগল, আমরা দেখি না রাস্তায় কিছু পাগল ঘুরে বেড়াচ্ছে, তো বেশ কিছু পাগল এগিয়ে আসে আমার দিকে, এগিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। হাত বুলিয়ে যে, বাবা তুই সাবধানে চলিস, তোর একটু সমস্যা আছে। আমি যেমন লাস্ট সিলেট গেছিলাম, ওখানে একজন হুজুর টাইপের মানুষ, উনি এসে আমাকে একটা তাবিজ দিয়ে গেল। ওর মানে আমি চিনি না, জানি না, কোনো কথা হয় নাই, এগিয়ে এসে দিয়ে বললো যে, বাবা তুমি এটা কাছে রাখবো, তোমার বিপদ আছে। এরকম লাস্ট আমি ভুটান গেছি, সেখানেও মন্দিরের একজন বয়স্ক একজন ডেকে আমাকে কি বললো আমি জানি না ভুটানি ভাষায়। তো তিনি আমাকে একটা কিছু একটা ফলের একটা মালা দিল সাথে, ওটা আমি পরে আছি। তো এরকম আর কি বিভিন্ন জায়গায়। আমি একটা ছোট কোরআন শরীফও দিছে আমার একজন, বলে যে বাবা তোমার বিপদ থাকে তোমার সাথে, তুমি একটু সাবধানে চলো। আচ্ছা, তো ছোটখাটো ব্যাপারগুলো দেখি কিছু, এগুলো বললে হয়তো মানুষ বলে যে এ কি ব্যাপার না, এটা ইগনোর কর, বাট এর গভীরতা বা ডেপথ যার সাথে ঘটে গেছে আর কি, সে আর কি বুঝতে পারে। তো গল্প চলে যায়। আসলে আমার যে বাসা ওখানে থাকাকালীন সময় 2010 সালের দিকে মেবি শুরু হলো যখন, তখন ভূত এফএম আমাদের একটা বড় একটা এন্টারটেইনের মাধ্যম। আমি আর আমার একটা ফ্রেন্ড শান্ত, তো আমরা করতাম যেটা হচ্ছে ভূত এফএমটা ডাউনলোড করতাম, লাইভ শুনতাম না, ডাউনলোড করে আমরা দুপুরের পরে বা বিকালে নিরিবিলি কোনো একটা জায়গায় যেয়ে শুনতাম। তো এরকম প্লেস ছিল দুইটা, একটা মাঠের মধ্যে আর একটা নদীতে। সো লাস্ট যেবার আমরা যাই, বহুদিন শোনা হয় না, যেহেতু দুইজনই দুই জায়গায় থাকি, ও পাবনা আমি ঢাকা। সো আমরা এটা নিয়ে আমরা ভাবি যে এটা নৌকায় উঠে নদীতে শুনবো। তো এর উদ্দেশ্যে ওঠা। তো উঠে প্রথমে মাঝির সাথে কথা হলো, তো উনি বার্গেনিং এ একটু প্রবলেম ছিল, এই জন্য আমরা নেমে পড়ি নৌকা থেকে, নেমে আরেকটা নৌকার জন্য ওয়েট করতে থাকি নদীর পাড়ে। তখন আমি টাইমটা বলছি না যে কবে ঘটছিল, এটা আমি কারণে বলছি না। তো আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে বলে, দোস্ত আমার কটা ছবি তুলে দে। ছবি তুলে দিলাম। তো ওয়েট করতেছি যে পরিচিত কোনো মাঝি আসবে যাতে আমরা একটু বেশিক্ষণ ঘুরতে পারবো। তো একজন মাঝির সঙ্গে কথা হলো লাস্ট। তো সব মাঝি যেদিকে নৌকা নিয়ে যায়, আমরা তার বিপরীত দিকে যেতে চাচ্ছিলাম, যে এদিকে যাইনি, আমরা এদিকে যাব। আচ্ছা, সো বার্গেনিং করার কিছু ছিল না, পরিচিত একদম, বলে যে চলো ভাসতে তোমার নিয়ে যাচ্ছি। তো উঠে পড়লাম দুইজন। উঠে যাচ্ছি তখন মাগরিবের আজানের কিছুক্ষণ আগে, সাপোজ 20-30 মিনিট আগে। তো আমরা ঘুরছি, নদীতে ঘুরছি, বেশ ভালো অবস্থা। এখন নৌকাটা ছিল হচ্ছে মাছ ধরার নৌকায়, বাট সাইজে বড়, বেশ বড়, এবং যেটাতে অনায়াসে পাঁচজন যাত্রী সহ মাঝি, অর্থাৎ 6 জন নিয়ে হচ্ছে ভাড়া করে আর কি যা। তো আমরা উঠছি, আমরা 2 জন আর মাঝি। সো নৌকাটা অনেকটাই ভেসে আছে। তো আমরা ঘুরতে ঘুরতে অনেকক্ষণ হয়ে গেছে, অনেক দূরে চলে গেছি গল্প করতে করতে। যাওয়ার পরে এখন হঠাৎ আজান দিয়ে দিছে। সো আজান দিলে চারদিকে অন্ধকার হয়ে গেছে। তো মাঝি বলছে, মামা ভুল হয়ে গেল, আরেকটু আগে যাওয়া উচিত ছিল। তো এরপরে আমরা তখনই ব্যাক করা শুরু করলাম। এখন ব্যাক করতে করতে তখন অন্ধকার, প্রায় অন্ধকার, মানে হালকা একটা আবছা আলো আছে এরকম অবস্থা। তো আমরা দেখছি যে নৌকাটা আস্তে আস্তে দেবে যাচ্ছে পানির দিকে, মানে এমন অবস্থা যেন ওভারওয়েট, মানে 6 জনের জায়গায় 7-8 জন হয়ে গেছে, এরকম একটা অবস্থা। দেবে যাচ্ছে নৌকা আস্তে আস্তে, এন্ড শান্ত নদী একদম, এর মধ্যেও আশেপাশে একটু কলকল শব্দ বেশি শোনা যাচ্ছে আর কি। তো আমরা 2 জন তো মোটামুটি একটু প্যানিক হয়নি, জাস্ট ভাবতেছি যে কি হচ্ছে, মানে হঠাৎ কাতকুত হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে মামা কি অবস্থা? আমার ফ্রেন্ডটা বললো, চাচা এই নৌকা তো হেলতেছে বেশি।
তো তখন অ্যাজ ইউজুয়ালি যেন মাঝি এসে বললো যে দাঁড়ান আমি ব্যবস্থা করতেছি। ব্যবস্থা মানে কি, তিনি হচ্ছে নৌকার পাটাতনের নিচে থেকে বাঁধা ছিল উপরের দিকে, নিচে তো পানি থাকে, উপরের দিকে একটা হারিকেন বাঁধা ছিল, হারিকেনটা বের করে এনে আমাদেরকে দিল যে মামা এটা জ্বালান, এটা জ্বালায় এটা মাঝখানে রাখেন, মাঝখানে রেখে আপনারা হারিকেনের দুই পাশে দুইজন বসান। সো আমরা অবাক হলেও আমরা করলাম আর কি, হালকা হালকা ভয় ভয় লাগতেছিল। সো করার পর বসে থাকলাম। এখন নৌকা ভারী ভারী রয়েছে, হঠাৎ দুই পাশে তাকায় দেখি যে সাপোজ আরো দুইটা নৌকা পাশে দিয়ে গেলে যেমন একটা অবস্থা হবে যে ঢেউ লাগে নৌকা দুলে, মানে পানি গভীরতাটা ওইখানে একটু বেশি ছিল। তো এমনি দুলতেছিলাম বেশি, এর পরে দেখি পাশে নৌকা মানে দুই পাশে দুইটা স্রোত যাচ্ছে আর কি আমাদের সাথে সাথে। তো এটা দেখে তো মানে একটু ঘাবড়াই গেলাম যে মানে নর্মালি আমরা এমন দেখি যে পানির মধ্যে দিয়ে যখন কোনো বড় মাছ যায় তখন এই মাছটা আমরা দেখি যেভাবে পানিটা নড়ে যায় ওই রকম আর কি। কিন্তু মাছ হলে তো কতক্ষণ থাকবে এক লাইনে, এক স্ট্রেট লাইনে, এটা আমাদের সাথে যাচ্ছে তো যাচ্ছেই। তো আমরা অনেক দূরে এসে যখন আমরা নামবো, নামার হাফ কিলোমিটার মতো আগে এটা থেমে গেল। থেমে যে তো আমরা দুইজন তো হালকা পাতলা প্যানিক হয়ে গেছি ততক্ষণে, কিন্তু মাঝি যিনি ছিলেন তিনি অ্যাজ ইউজুয়াল সে নৌকা বাইতেছেন এবং আসতেছেন, নামাই দিল। নামায় বললেন মামারা চলে যাবেন নাকি? আমি বললাম যে না আসি কেন। বলছে যে কথা বলতাম একটু। আমি বললাম হ্যাঁ বলেন। বলছে যে আজকে কি ভয় পাইছেন আপনারা বেশি? চোখ মুখ দেখে মনে হচ্ছে খুব ভয় পাইছেন। তো আমরা বললাম ভয় তো পাওয়ার কথাই, তুমি পাওনি? বলছে না মামা এটা ভয় পায় না, এটার কারণ আছে, এরকম এরকম প্রবলেম হয়। তো এই কারণটা হিসেবে তিনি যা বললেন সেটা হচ্ছে আমাদের ওখানে কয়েকটা ব্রিজ আছে, আমি নাম বলতেছি না কোন ব্রিজটা। এই ব্রিজটা যখন কনস্ট্রাকশন হয় তখন নাকি যিনি কনস্ট্রাকশনের কাজ করেছেন উনি হচ্ছে রাতে কয়দিন স্বপ্ন দেখা শুরু করেন যে কেউ তাকে বলতেছেন যে আমার মাথা লাগবে, মাথা। তো এরকম শুনতে 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 এক পর্যায়ে তিনি প্রায় মানে উন্মাদের মতো হয়ে যায় যে কি হচ্ছে, আমি ঘুমাইলে এক স্বপ্ন দেখি। তো এক পর্যায়ে নিতে পারে না, ব্যাপারটা নিতে পারে না। এর জন্য আর কি তিনি স্বপ্নের মধ্যেই কনভারসেশন হয় তার যে মাথা মানে কি, মাথা মানে কি। তখন আসে যে আমি মানুষের মাথা নিব, নাইলে তোর মাথাও খাবো, তোর ফ্যামিলির মাথাও খাবো, এরকম একটা। তো উনি প্যানিক হয়ে যান এবং লাস্টে যেটা শোনা যায় যে উনি নাকি আসলেই তার লোক দিয়ে একটা বাচ্চাকে কিডন্যাপ করায় এবং কিডন্যাপ করিয়ে বাচ্চাটির হাতে একটা রুটি দিয়ে তাকে ফাউন্ডেশন যেটা বলে পিলারের ওখানে নিচে রেখে আসেন যে উনি এখানে রুটি খা। তো রুটি খেতে দিয়ে উনি তখন বাচ্চাটার উপর দিয়ে আর কি কনস্ট্রাকশনটা চালাই দেন আর কি। এটা যিনি বললেন উনি আমাকে বারবার বললেন যে মামা এটা আপনি বলেন না কারোর কাছে, এটা আমরা যারা এখানে থাকি লোকাল আমরা জানি, এটা আমরা জানি, আপনি কাউকে বলেন না। সো এটা শোনা যে আগেকার সময় নাকি এটা একটা কেমন বলবো কুসংস্কার বলেন, এটা অনেক এলাকায় হতো। আমি শুনছি বাট বিশ্বাস করতাম না, বাট নিজের এলাকার মানুষ যখন এটা বললো মানে শুনতে কেমন লাগে যে এটা কি একটা অবস্থা বা কেমন হইতে পারে ব্যাপারটা। সো হইলাম, আমি বললাম যে মামা তাহলে কি এই অবস্থা যদি হয় তাহলে তো এর আশেপাশে অনেক প্রবলেম হওয়ার কথা। তো বললাম হয়তো সন্ধ্যার পরে এখানে কেউ থাকতে পারে না, কেউ থাকলে তাকে ধাক্কা মারে নদীতে ফেলাই দেয়, দুম শব্দ হয়। সো আর কি এরকমই আমরা শুনলাম। তো এটা জানলাম, এক্সপিরিয়েন্সও তো করলাম। এখানে রিসেন্টলি একটা বাচ্চা এবং একটা বয়স্ক মানুষও মারা গিয়েছেন ডুবে, যারা পানির পোকা ছিল আমার চেনা জানায়। তো আর কি কিছু একটা তো আছে যেটা আর কি কাউকে সাময়িকভাবে নিথর করে দেয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমি চলে যাব একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড উইথ ফুর্তি রেড এফএম এন্ড ডু ফুর্তি। Booth FM tonight. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। তো আমি এমডি মাহদাব শিমন বলছি মিরপুর 1 নম্বর থেকে। তো আমি আজকে আপনাকে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার খুব কাছের এক বন্ধু আমাকে শেয়ার করেছে। তো আমার বন্ধু সঙ্গত কারণে আমি আমার বন্ধুর নামটা বলছি না। তো ঘটনাটি ঘটেছে ফিনিশরের একটি নাম করা এলাকায়। তো আমার বন্ধু যে বিল্ডিং এ থাকে সেই বিল্ডিংটা হচ্ছে 10 তলা এবং প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট। তো সে 6ষ্ঠ তলায় 3টা ইউনিট কিনে সেখানে পার্মানেন্টলি তার বাসা সেখানে হয়ে যায় 2016 সালে, অর্থাৎ ঠিক
গত বছর যখন হজের মৌসুম শুরু হয় তখন সেখানে 3 তলায় যে 3টে ইউনিট, সেই 3টে ইউনিটের মধ্যে ফার্স্ট যে ইউনিটটা ছিল সেই ইউনিটে একজন দম্পতির সাথে ঘটে গেছে ঘটনাটি। তা আমি সরাসরি ঘটনায় চলে যাই। যখন হজের মৌসুম শুরু হয় তখন সেই দম্পতিটি চিন্তা করেন যে তারা এবার হজ করবেন। তো যেহেতু তারা হজ করবেন সুতরাং তারা সেই অনুপাতে কাজ অর্থাৎ প্রস্তুতি নেওয়া শুরু করলেন। তো হজের মৌসুম শুরু হলো এবং তারা বের হয়ে গেল হজের জন্য। তো তারা যখন যাচ্ছিল, অর্থাৎ তারা যখন বাসা যাচ্ছিল তখন তারা জরুরি কাগজপত্র, জামা কাপড়, চাবি এবং অন্যান্য দ্রব্যাদি তাদের সাথে রেখে দরজায় তালা দিয়ে বের হয়ে যান। এবং যখন সেই বাসা থেকে বের হয়ে যান তখন সিকিউরিটিকে বলে যান যে যেহেতু আমরা হজে যাচ্ছি সুতরাং আমাদের বাসার প্রতি বিশেষ খেয়াল রাখার জন্য। আগে ভাগে বলে রাখি যে সেই বাসার সিকিউরিটি ছিল অত্যন্ত কঠোর, অর্থাৎ কোনো মানুষকে যদি কারো বাসায় যেতে হয়, কোনো ইউনিটে যেতে হয়, তাকে সেখানে অবশ্যই সিকিউরিটি গার্ডের কাছে প্রেজেন্ট করে যেতে হবে এবং সেখানে সবসময় সিসিটিভি ক্যামেরা রয়েছে। তো সে যখন যাচ্ছিল তখন সে বলে গিয়েছিল যে আমার বাসাটা তো খালি, সুতরাং আমার বাসাটার প্রতি বিশেষ নজর দেবেন। তো যেটাই হোক সিকিউরিটি গার্ডরা তাকে সম্মতি জানানো এবং বললো ঠিক আছে আমরা দেখবো। তো উনি যখন সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করলো ঠিক তার 2 সপ্তাহ পরের ঘটনা, হঠাৎ একটা প্রবলেম শুরু হয়ে গেল। অর্থাৎ প্রবলেমটা ছিল এরকম যে ওইখানে যে সিকিউরিটি গার্ডরা ওরা প্রত্যেক দিন 2 বার করে অর্থাৎ সকাল এবং রাত 1 তলা থেকে 10 তলা প্রত্যেকটা ফ্লোর ভালো করে চেক করতো। অর্থাৎ সিঁড়ি বেয়ে উঠে উঠে প্রত্যেকটা ফ্লোর ভালো করে চেক করতো যেন কোনো উল্টা পাল্টা কিছু ঘটছে কিনা দেখার জন্য। তো যেটাই হোক, তো একদিন সেই 2 সপ্তাহ পরে আর কি এক রাতে একজন গার্ড 10 তলা উঠছিলেন আবার রাতে চেক করার জন্য। তো তিনি ফার্স্ট ফ্লোর চেক করলেন, কোনো সমস্যা নেই। সেকেন্ড ফ্লোর চেক করলেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন 3rd ফ্লোরে আসলেন তখনই একটা সমস্যা উনি দেখতে পেলেন। সমস্যাটা এরকম যে আগে বলে রাখি আসলে 3টে ইউনিটের ভিতর 2টে ইউনিট একসাথে, আর ফার্স্ট যে ইউনিটটা অর্থাৎ ফ্লোরে পাড়া দিলে যে ইউনিটটা প্রথম পড়ে সেটা সবার আগে এবং তার একটু পরেই কিন্তু পাশাপাশি 2টে ইউনিট। তো দম্পতিটি ছিল সে ফার্স্ট ইউনিটে ছিল। তো যার দরুন সে যখন চেক করার জন্য 3rd ফ্লোরে গেল তখন সে ওই দম্পতির বাসা থেকে একটা সাউন্ড শুনতে পাচ্ছে। তো বলা বাহুল্য সে এটা ভাবতেই পারে যে হয়তো পাশের 2 ইউনিট থেকে শব্দটা আসছে, কিন্তু সে কনফার্ম হওয়ার জন্য সে একবারে দরজার সামনে গিয়ে সে কান পাতলো যে আসলে সে যেটা শুনছে তিনি সেটা শুনতে পেলেন, একবারে ঠিকঠাক মতো শুনতে পেলেন যে সেখানে একটা মেয়েলি কণ্ঠ, একটা পুরুষের কণ্ঠ এবং টিভি সাউন্ড, এই 3টে জিনিস ভালো করে তিনি শুনতে পাচ্ছেন। তো যেটাই হোক এটা যখন তিনি শুনলেন তখন উনি একটু কনফিউশনে পড়ে গেলেন যে ব্যাপার কি, বাইরে থেকে তালা মারা, ভিতরে আবার সাউন্ড হচ্ছে। তো উনি এটা ভাবলেন যে হয়তো উনারই ভুল, ওই 2টা ইউনিট থেকে আসছে হয়তো সাউন্ডটা, হয়তো উনিই ভুল করছেন। তো উনি ওটাকে তেমন একটা পাত্তা না দিয়ে উনি পুরো বাসাটা চেক করে আবার ওনার ডিউটিতে চলে যান। তো পরের দিন সকালে আবার যখন ওনার ডিউটি পুরো 10 তলা চেক করা, উনি আবার উঠছেন। ওঠার সময় যখন আবার 3 তলায় উনি গেলেন তখনই সেই ইউনিটে আবার সাউন্ড শুনতে পেলেন। তবে সকাল সকাল উনি যেহেতু খুব সকাল সকাল উঠেছেন সেহেতু পাশের 2 ইউনিটে সবাই ঘুমে, তো সাউন্ড তেমন একটা আসতেছিল না। কিন্তু উনি 3 তলার ওই দম্পতির ইউনিট থেকে সাউন্ড পাচ্ছিলেন। তো উনি তখন ভালো করে সাউন্ডটা শোনার সাথে সাথে উনি দরজার কাছে গিয়ে কান পাতলেন এবং ভালো করে শুনতেছেন। তখন উনি শুনতেছেন যে টিভি চলতেছে, অনেক জোরে টিভি চলতেছে, বাট কোনো মানুষের সাউন্ড নাই, অনলি টিভি সাউন্ড। তো উনি এটা চিন্তা করলেন যে ব্যাপার কি, এটা কি আমি ভুল শুনতেছি, কালকে রাতেও শুনলাম আজকেও শুনতেছি। তো যেটাই হোক তাও উনি পাত্তা দিলেন না, উনি হয়তো ভুল করলেন, হয়তো আমারও ভুল হচ্ছে। তো উনি কি করলেন, আবার 10 তলা চেক করলেন, উনি ডিউটিতে চলে গেলেন। তো সেদিন রাত্রেবেলার ঘটনা, উনি যখন রাত্রেবেলা আবার 10 তলা চেক করার জন্য উঠলেন তখন উনি যখন 3rd ফ্লোরে আসলো তখন উনি দেখি এখন কোন সাউন্ডটা আমি শুনি। তো উনি কৌতূহল বশত 3 তলা সেই দম্পতির ইউনিটের দিকে কান পাতলেন এবং তিনি সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো সাউন্ডই শুনতে পাচ্ছিলেন না। তখন সব নিস্তব্ধ, একটা খালি বাসা যেরকম ঠিক সেরকমই, কোনো সাউন্ড নাই। তো উনি তখন একটু অবাক হয়ে গেলেন যে ব্যাপার কি, 3 তলায় গতকাল রাতে শুনলাম মানুষের সাউন্ড, টিভি সাউন্ড, সকালে শুনলাম শুধু টিভি সাউন্ড, এখন থেকে কোনো সাউন্ডই নেই। উনি কি করলেন, 10 তলা তাড়াতাড়ি চেক করে উনি প্রেজেন্টের খাতাটা উল্টালেন। ওইখানে গতকাল রাত থেকে আর সেদিন রাত পর্যন্ত কতজন 3 তলার ওই ইউনিটে গেছে সেটা দেখতেছিলেন। তো উনি দেখে পুরা অবাক হয়ে যান যে সেখানে কেউই যায়নি এবং সিসিটিভি ক্যামেরাও বলছে যে সেই ইউনিটে কেউ প্রবেশ করেনি এবং সেই দরজাটি কেউ খোলেও নি এবং সেখানে কেউ ঢুকেও নি। তাহলে সাউন্ডটা কোথা থেকে আসতেছে? তো যেটাই হোক উনি সেদিন যাই হোক তাও উনার মনের ভুল ভেবে উনি জিনিসটাকে পাত্তা দিলেন না। তো পরদিন সকালবেলা আবার উনি গেলেন, পরদিন সকালবেলা আবার
উনি সাউন্ড শুনতেছিলেন। এবার আবার উনি একটু একটু মানুষের সাউন্ড শুনতেছিলেন, আর টিভি সাউন্ডটা তখন চলতেছে। আবার একই জিনিস। তো উনি এবারে একটু ভয় পেয়ে যান। উনি একটু ভয় পেয়ে উনি যেটা করেন সেটা হচ্ছে পাশের 2 ইউনিটে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলেন যে আসলে আপনারা কাউকে এই ইউনিটে কোনো মানুষকে ঢুকতে দেখেছেন বা বের হতে দেখেছেন? ওনারা বলেন যে না, আমরা কাউকে ঢুকতে বা বের হতে দেখিনি। তো উনি যেটাই হোক, উনি একটু ভয় পেয়ে গেলেন, আর ওনাদেরকে বলছে একটু অ্যালার্ট থাকতে, যদি কেউ ঢুকে বা বের হয় উনি গার্ডকে খবর দেওয়ার জন্য। তো যেটাই হোক, ওনারা বললেন ঠিক আছে। তো সেদিন সকালটা চলে গেল। রাতে আবার উনি বাসায় যখন 3 তলায় আসলেন, তখন ওনার কানে খুব সাউন্ড আসতেছিল টিভির, অর্থাৎ কেউ ফুল সাউন্ডে টিভি শুনতেছে। এতটাই সাউন্ড যে পাশের থাকা 2 ইউনিটের মানুষগুলো বের হয়ে এসেছে। তো ওনারা বলছেন গার্ডকে যে দেখেন এই বাসায় এত জোরে টিভি চলছে কিভাবে। বলে রাখি যে বাইরে থেকে কিন্তু সব অন্ধকার, অর্থাৎ অন্ধকার দেখাচ্ছে। তো উনি যেটা করলেন যে সত্যিকারে জিনিসটা কি ওটা জানার জন্য উনি দরজায় একটু নক করলেন। নক করে বললেন যে ভিতরে যারাই থাকেন দয়া করে দরজাটা খোলেন আর টিভি সাউন্ডটা কমান। তো সবচেয়ে বড় কথা হচ্ছে বাইরে কিন্তু তালা ঝুলছে, তারপরও অনেক কিউরিয়াসিটি বশত দরজাটা টোকা দিলেন যে কেউ যদি ভিতরে থাকে অবশ্যই দরজা খুলবে, এবং পরে অনুরোধ করবে যে সামনের এরা। তো যেরকম উনি দরজা টোকটোকান পরেও দেখতেছেন যে কেউ দরজাও খুলতেছে না, টিভি সাউন্ডও কমতেছে না। তো যেটা হচ্ছে যে সবাই হয়তো ভাবলো যে অটোমেটিকলি টিভিটা চলতেছে। তো উনি জিনিসটা এড়িয়ে বলছেন আচ্ছা ঠিক আছে, কোনো মতে আজকে রাতটা কাটিয়ে দিন, কালকে সকালে আমরা দেখবো। তো টিভি সাউন্ড যথারীতি চলতেই ছিল। তো পরের দিন সকালে সবাই অভিযোগ জানায় যে তাদের বাসা থেকে নাকি খুব জোরে জোরে সাউন্ড হচ্ছে, টিভি সাউন্ডটা মোটেই বন্ধ হচ্ছে না। সারা রাত নাকি টিভি সাউন্ড হয়েছে, এবং অনেকেই ওনাদের বাসায় কলিং বেল দিছে করছে, কিন্তু কেউ দরজা খোলেও নাই, আবার কেউ টিভি সাউন্ডটাও কেউ কমায়নি। তো যেটাই হোক, উনি কি করলেন, পরের দিন সকালে যখন এগুলো অভিযোগ শুনলেন, উনি চোর ভেবে তাড়াতাড়ি যেটা করলেন বাইরে চলে গেলেন। বাইরে গিয়ে বাইরে থেকে বিল্ডিংটা দেখতেছিলেন। তো উনি যেটা দেখলেন যে কোনো প্রকার কোনো সমস্যা নেই, অর্থাৎ দরজা জানলা সব বন্ধ করা। একটা ফ্যামিলি যখন ঘর থেকে বের হয় ঠিক যেভাবে দরজা জানলা বন্ধ করে রাখে, ঠিক সেভাবে বন্ধ করাই আছে। আর কোনো প্রকার অস্বাভাবিক কিছু চোখে, যেমন গ্রিল কাটা বা দেয়াল ভাঙা বা কিছু একটা, কোনো কিছুই নেই, সবই নর্মাল। তো উনি যেটা করলেন, কোনো প্রকার রিস্ক না নিয়ে সরাসরি আবার বাইরে থেকে বিল্ডিং এ প্রবেশ করে উনি 3 তলায় প্রথমে যে হ্যান্ডেল ডোরটা ছিল সেটা লকটা খুললেন নিজের চাবি দিয়ে। তারপর যে দম্পতি যে তালাটি ঝুলিয়ে গেছে সেটা ভেঙে ফেললেন। ভেঙে তার ভিতরে ঢুকলেন। ঢোকার পর ওনারা যেটা দেখতে পেলেন সেটা দেখার জন্য মানে কি বলবো, একবার পুরো দুঃস্বপ্ন তারা চিন্তা করেন। জিনিসটা ছিল এরকম যে ওনারা মেঝের উপর যেটা দেখতে পেলেন যে অনেক কাপড় চোপড় ছিটিয়ে রয়েছে, অর্থাৎ এমন একটা জিনিস যে কেউ যদি খুব দ্রুত কাপড় চেঞ্জ করে সেটা আলমারিতে বা কোনো কিছুর উপর না রেখে যদি সেটা ছুঁড়ে ফেলে দেয় মেঝের উপরে, ঠিক যেভাবে দেখা যাবে ঠিক সেই রুমে দেখা যাচ্ছিল। তার উপর সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে টিভিটা তখনও চলতেছে, টিভিটার সাউন্ড খুব বেশি, ইভেন টিভিটা খুব গরম, খুবই গরম টিভিটা, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা, অনেক ঘন্টা টিভিটা টানা চলছে, যার জন্য টিভিটা প্রচন্ড গরম। তারপর দেখতে পেলেন যে 2টো লাইট জ্বলতেছে 2 রুমে এবং 2টা ফ্যান চলতেছে, তখনও ঘুরতেছে, জিনিসগুলো চলতেছে। এবং বাথরুমটা ইউজ হয়েছে, বাথরুমে পানি দেখা যাচ্ছে, বাথরুমে মাত্র এমন লাগতেছে যে এই মাত্র কে বাথরুমটা ইউজ করে বের হয়েছে এমন। তারপর দেখতে পেলেন যে কিচেনও রান্না বান্না হয়েছে, ঠিক আছে, চুলা হালকা হালকা জ্বলতেছে। মানে এই মাত্র কোন একটা ফ্যামিলি তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে গেলে ঠিক যেরকমটা লাগবে ঠিক সেরকমই দেখাচ্ছে। তো ওনারা যেটা করলেন, হয়তো মনে করছে কালকে রাতে এখানে কেউ ঢুকে গেছে বা চোর ডাকাত এরকম কিছু। তো ওনারা সবার আগে যেটা করলেন যে বারান্দায় চলে গেলেন। দেখতে পেলেন যে বারান্দাটা ভিতর থেকে দরজা বন্ধ করা এবং সব গ্লাস, থাই গ্লাস, এগুলো সবগুলোই মারা, অর্থাৎ কোনো কিছুই খোলা হয়নি, কোনো কিছুই ধরা হয়নি। চোর ঢোকার জন্য যেরকম গ্রিল কাটা হয় বা অন্য কিছু করা হয়, বাট জিনিসটা কিন্তু সেরকম না, একবারে সব নর্মাল, সব ভিতর থেকে বন্ধ করা, দরজা জানালা সব ভিতর থেকে বন্ধ করা। আবার ভিতরে জিনিসগুলাই চলতেছে একবারে মানে অটোমেটিকলি। টিভি হয়তো অটোমেটিকলি চলতে পারে, বাট কিভাবে একটা লাইট, ফ্যান, তারপর আপনার বাথরুম, গ্যাস, এগুলি কিভাবে নিজেরা চলবে, এটা ইম্পসিবল। তো ওনারা এটা দেখার পরে উনি সরাসরি সৌদি আরবে সেই দম্পতিকে কল দেন। কল দেওয়ার পরে তাদের সাথে ওনাদের কথা হয়। তো গার্ড জিজ্ঞেস করেন যে আপনি আপনার কোনো ফ্যামিলি মেম্বার বা কাউকে আপনার এই বাসায় ঢোকার জন্য অনুমতি দিয়েছেন কিনা বা কাউকে চাবি হস্তান্তর করেছেন কিনা। ওনারা বলছে যে না, চাবি আমাদের পাশেই আছে, এখনো আমাদের সাথে আছে চাবি, আর আমরা কাউকে আমাদের বাসায় ঢোকার জন্য কোনো প্রকার অনুমতি দেইনি, ঠিক আছে, সুতরাং কেউ আমাদের বাসায় ঢুকতে পারবে না। তো ওনারা যখন
এই কথাটা বললো, সাথে সাথে গার্ড ওনাদেরকে ঘটনাটা বুঝাই বললেন। বুঝাই বলার পর ওনারা হজের মৌসুম শেষ হওয়ার সাথে সাথে ওনারা বাংলাদেশে আবার ব্যাক করলেন। ব্যাক করার পর ওনারা যখন বাংলাদেশে আসলেন তখন তারা এই ঘটনা দেখলেন এবং পরে গার্ডকে দোষী করলেন। কিন্তু গার্ড সিসিটিভি ক্যামেরা প্রেজেন্ট সবকিছু দেখালেন। দেখানোর পর ওনারা আসলে ভয় পেয়ে গেলেন অনেকটা। এই ছিল রাসেল ভাই আসলে আমার ঘটনা, আমার ফ্রেন্ডের সাথে যে যে ঘটনাটা যে সে আমার সাথে শেয়ার করেছে, এটাই ছিল আমার ঘটনা। তো আশা করি আপনার ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই প্লে করবেন এবং আপনি ভালো থাকবেন। ঘড়িতে সময় রাত 1:40। আমরা একদম শেষের দিকে। আমাদের আরো একজন অতিথি এই মুহূর্তে স্টুডিওতে আছেন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাইট সরকার। আমি আসছি ডুয়েট গাজীপুর থেকে। ওকে, চলে যাই আপনার ঘটনায়। আচ্ছা রাসেল ভাই, আমি যে গল্পটা বলবো আসলে এটা আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা। এটা 2011 সালে আমি যখন ডুয়েট অ্যাডমিশনে ছিলাম। আগে বলি, ডুয়েটের ইউনিভার্সিটির পিছনে যে গ্রামটা ছিল নাম তার পশ্চিম ভরুলিয়া। তো ওইখানে আমাদের ম্যাচ ছিল, ওইখানে আমরা অ্যাডমিশনের জন্য ম্যাচে থাকতাম। তো আমি যে ম্যাচে থাকতাম ওইটাতে দুই তলা, কিন্তু উপরে একটা ইউনিট নিচে একটা ইউনিট, এরকমই ছিল। তো উপরে ছিল 4টা রুম, তার ভিতরে একটা সিঙ্গেল, এবং সেই সিঙ্গেল রুমই ছিলাম আমি। আর বাদ বাকি রুমে সব দুজন করে থাকতো আর কি সবাই। তো ফেসাল ভাই, আরেকটা বলে রাখা ভালো যে অ্যাডমিশনের সবাই পড়ালেখার ইয়েতে থাকে, তো অনেকের সিলেবাস বা পড়ার রুটিন এগুলো সব এক এক রকম। আমি রাত জেগে পড়তাম, এটা আমার রাত জেগে মানে পড়ার ইয়ে ছিল। তো আমি প্রতিদিন রাত্রে 3টা 4টা বা কোনো দিন গেছে 7:30 পড়তাম, অথবা তারপরের দিন আবার মানে ঘুমাইতাম। তো এইভাবে। তো রাসেল ভাই, যখন আমি পড়তে লাগতাম তখন আমাদের যে বিল্ডিংটার পাশে একটা বাঁশঝাড়, এবং বাঁশঝাড়ের সাথে একদম সাথেই একটা পিতরাজ গাছ ছিল, যেটা মানে এটা কোনো ফলজ ওষুধি গাছের মতো, অথবা মানে কাঠ জাতীয়, মানে কাঠ খুব ভালো কাঠ হয় এই গাছ থেকে, সেই পিতরা গাছটা। তো আমি যখন পড়ালেখা করতাম এই সন্ধ্যার দিকে বা মিড নাইটের ওইদিকে, তো ওইখান থেকে সাউন্ড আসতো অনেক। ওখান থেকে অনেক সাউন্ড আসতো। সাউন্ড বলতে কি, মনে হচ্ছে যে অনেকগুলো পাখি একসাথে মানে কিচিরমিচির করতেছে, অথবা দেখা যাচ্ছে কি যে হয়তো ঝড় হচ্ছে অথবা বৃষ্টি হচ্ছে, এরকম যেরকম একটা সাউন্ড হয় ঠিক ওইরকম। তো সাউন্ডটা প্রথম পর্যায়ে মানে অল্প সময় ধরে হতো, বেশি লং টাইম হইতো না, আস্তে আস্তে হইতো। তো যখন আমি পড়ি, পড়ার মাঝে মাঝে এই সাউন্ডটা আমি পাইতাম। এটা হলো এশার আজানের পরে রাতে। তো এই সাউন্ডটা মানে দিন যত যায়, মাস যত যায়, আস্তে আস্তে বাড়তে থাকে। এট দ্য টাইমে এই সাউন্ডটা বাড়ার সাথে সাথে কি হয়েছে, ওই বাঁশঝাড় এবং পিতরা গাছটা যেখানে ছিল তার সাথে আরেকটা রুম ছিল আমাদের, একই ম্যাচের এবং একই ফ্লোরের। তে ওই রুম থেকে আবার এমন একটা সাউন্ড আসতো যে মনে হচ্ছে যে কেউ টেবিল টান দিলে যেমন শব্দ হয়, অথবা ওইখানে যদি তার যে বেডটা টান দিলে যেমন শব্দ হয়, ঠিক মনে হচ্ছে যে কেউ ওই ধরনের মানে টেবিল টানতেছে অথবা বেডটা টান দিচ্ছে। তো যখন ওই ধরনের শব্দটা হয়, মানে তখন আলটিমেটলি আমার পড়ার কনসেন্ট্রেশন একটু সমস্যা হয়। তখন আমি ভাবি কি ব্যাপার, এরকম হওয়ার কথা বা কারণটা কি। মানে পরে আমি দরজা থেকে বের হয়ে যাই, তখন দেখি না, ওই রুমে যে ফ্রেন্ড ছিল ও পড়তেছে। তাহলে সাউন্ডটা কোথায়? কিন্তু আমি আমার রুম থেকে যখন বের হয়ে যাই তখন কোনো ধরনের সাউন্ড থাকে না। কিন্তু আমি যখন রুমে এসে আমি যখন আবার মানে পড়তে বসি,
ঠিক তারপরে দেখি কি যে সেই সাউন্ড আবার হচ্ছে। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে মানে পরিমাণটা প্রতিদিনই হচ্ছে, ক্রমান্বয়ে আস্তে আস্তে টাইমটা বেশি হচ্ছে এরকম। তো এক সময় আমি আমার ফ্রেন্ডকে শেয়ার করি যে এই বিষয়টা, যে এই বিষয় হয়, তোমরা কি এই বিষয় কি জানো কিনা। তো তার ভেতরে একটা ফ্রেন্ড ছিল, নাম শাকিল। সে বলছে যে আমিও তো এই ধরনের সাউন্ড পাই, কিন্তু এখন কি করা যায়, বা এরকম একটা বিষয় যে মানে ইয়েটা কি। তো এরপরে তো এই সাউন্ডটার থেকে প্রবণতা, এই সাউন্ডের শব্দটা সেটা মানে আমি শুনতে পাই বেশি, আমার অন্যান্য ফ্রেন্ড এই অল্প সময় শুনতে পায়। তো যাই হোক, তো একদিন আনুমানিক রাত 3টা, আমি 3টা পর্যন্ত পড়ি, পড়ার পরে আমি ঘুমায়া পড়ি। তো 3টা পরে যে ঘুমায়াটা পড়ব, ঘুমে বেডে যাবো, ঠিক ওই সময়টা এই সাউন্ডটা আমি আবার পাই, এই সাউন্ডটাই আমি আবার পাই। তো এই সাউন্ডটা পাওয়ার পরে আমার মানে ঘুমটা কিন্তু একদম চলে যায়, যে আবার হয়তো এই সাউন্ড আসতেছে, বা একটা মানে নিজের কাছে ভয় লাগে। তারপর আমি সিঙ্গেল রুমে ছিলাম একা একা সেই সময়। তো তারপরে আমি ওই সময় সাউন্ডটা যখন হয়, আমি যখন ভয়টা পাই, তখন আমি আমার এই পাশের রুমে আমার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডকে আমি ফোন দিই, সে পিক আপ করে না। তারপরে আমি আমার পাশের ম্যাচের একটা বড় ভাই ছিল, তাকে ফোন দিই, তার ফোনটাও আমি বন্ধ পাই। তারপরে সাউন্ডটা প্রায় 15 থেকে 20 মিনিট হওয়ার পরে ছাদের মনে হচ্ছে কি যে একটা মানুষ ছাদের এই ফ্লোর থেকে এই ফ্লোরে মানে হেঁটে হেঁটে আসতেছে, এই ধরনের মানে আমি বুঝতে পারতেছি। যেহেতু এটা সেকেন্ড ফ্লোরে, তার উপরে মানে 2 তলা, সো উপরে ইয়ে নাই, একদম ফাঁকা। তো সাউন্ডটা ওই পার থেকে এই পার আসতেছে, এটা আমি শুনতে পাই, যে একটা মানুষ হাইটে হেঁটে এবার আসতেছে। এই ধরনের কিছুক্ষণ হাঁটার পরে আবার মনে হচ্ছে কি যে এই ছোট ছাগলের বাচ্চা যেমন দৌড় পারলে যেমন শব্দ হয়, একবার ওই পার থেকে আসতেছে, একবার এই পার থেকে আসতেছে। এখন যখন এই ধরনের সিচুয়েশন হতে লাগলো, আমি মানে এতটা ভয় পাইছিলাম, মানে আমার আলটিমেটলি আমার মানে মানে অন্যরকম একটা ইয়ে ছিল, যে আমি মনে হয় আর বাঁচবো না বা মারা যাবো, এই ধরনের একটা। তারপর যাই হোক, তারপরে এই প্রবণতা আমি সকালবেলা উঠলাম, আমার বন্ধুদের কাছে শেয়ার করলাম। তো তারা বলল যে তুমি এই আর রাত জাগো না, তো সকাল সকাল ঘুমিয়ে পড়ো, এটা হতে পারে। তো তারপরে রাসেল ভাই আরেকটা কথা হচ্ছে কি, কিছুদিন পরে যখন এটা মানে আমাদের অ্যাডমিশনের কাছাকাছি সময় চলে আসে, তখন কি করছে, ওই বাঁশঝাড়ের যে মানে মালিক, তারা ওই বাঁশঝাড়টা এবং ওই গাছটা কেটে মানে ওখানে বিল্ডিং করছে, তো বিল্ডিং করবে যার জন্য ওটা কেটে ফেলছে। তারপরে থেকে আমরা আর এই ধরনের কোনো সাউন্ড পাইনি, এবং মানে টোটালি ওই ধরনের আর কোনো মানে ব্যাড ইফেক্ট বা সাউন্ড এই ধরনের আমাদেরকে আসেনি। তো আলটিমেটলি আমরা পরে একদিন বুঝলাম যে এটা হয়তো জিনের বা এই ধরনের কোনো ছিল ওইখানে বাঁশঝাড় এবং ইয়েতে, যার জন্য আমরা ইয়ে করলাম। ঠিক আছে রাসেল ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই লিখছেন। লিওন আহমেদ সানি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, সিঙ্গা জয় বিশ্বাস, এছাড়াও রাফিদুল ইসলাম আমাদের সঙ্গে আছে, তিনি ঢাকা থেকে শুনছেন। আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন রুদ্র ইসলাম, এছাড়া আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সঞ্জিদা মার্টিন সেতু, এছাড়াও আছেন আদিত্য আহমেদ হৃদয়, এছাড়াও পলাশ আমাদের সঙ্গে আছেন, তুরাস তানজিম স্বপ্ন আমাদের সঙ্গে আছেন, প্রীতুল খান আছেন আমাদের সঙ্গে আছে দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের সঙ্গে শাহরিয়ার ফয়সাল ফাহিম আছেন আমাদের সঙ্গে, অনেক তরফদার আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও তানহা আফরিন, এছাড়া ফ্লোরেন্স ইসমাইল আমাদের সঙ্গে আছেন মহিউদ্দিন মুরাদ, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নিলয় সাদিক, নুসরাত মালা আমাদের সঙ্গে আছেন আয়েশা মিম, BM নিলয় আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি BM তামিম খান, এছাড়াও আছেন মোহাম্মদ কিরণ, এছাড়াও আছেন সালমান, আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি মাহমুদুল হাসান সামি, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি মুবিনা আহমেদ মিথিলা,
আছেন আমাদের সঙ্গে আব্দুল নূর তুষার শাহ, এছাড়াও মোহাম্মদ কিরণ সহ আরো অনেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। রেডিও ফুর্তির পেজ থেকে পড়ছিলাম, ভূত এফএম-এর যে পেজটা রয়েছে www.facebook.com/bhutfm.russell, সেখানেও দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে অনেকেই আছেন এই মুহূর্তে। আমাদের সঙ্গে আছেন